আলোক তড়িৎ ক্রিয়া কন্টিনিউ হচ্ছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। আগের ক্লাসে আমরা করেছিলাম কি, যে আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে, সূচনা কম্পাঙ্ক, কার্য অপেক্ষক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো ওখানে বলা হয়েছিল যে একটা ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে গেলে একটা ন্যূনতম শক্তি প্রয়োজন, ঠিক না? একটা ন্যূনতম শক্তি প্রয়োজন। বেশ, এবারে কি বলা হয়েছিল যে ওই ন্যূনতম যে শক্তি প্রয়োজন, সেটার জন্য একটা ন্যূনতম কম্পাঙ্কের বিকিরণ দরকার। তো ন্যূনতম যে শক্তিটা প্রয়োজন ছিল সেটা ছিল কি, কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন, এক প্রকার শক্তি। এবং তার করেসপন্ডিং যে কম্পাঙ্ক যেটা ছিল সেটা ছিল কি, সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে? এবং সূচনা কম্পাঙ্ক হচ্ছে কি ন্যূনতম কম্পাঙ্ক, তার করেসপন্ডিং কি হবে না, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমি লাস্ট যেতে যেতে কন্ডিশন তিনটে লিখে গিয়েছিলাম, যে আলোক তড়িৎক্রিয়া হতে পারে কখন, যে আপতিত বিকিরণের শক্তি গ্রেটার দেন যদি ওয়ার্ক ফাংশন হয়, কার্য অপেক্ষক হয়, তাহলে ইলেকট্রন নির্গত হতে পারে, হবে কনফার্ম নয়, হতে পারে। যদি আপতিত বিকিরণের কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক থেকে বেশি হয় তাহলে হতে পারে। ঠিক আছে? যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা ছোট হয়, কেন কি সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ম্যাক্সিমাম, ওর থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে কিন্তু আলোক তড়িৎক্রিয়া হতে পারে। এবারে কি বলছি শোন, ধরো আমি বললাম যে, এখানে আমি বলছি লিখবি না কিছু, এখানে আমি বললাম যে এইখানে যে যে ধাতুটা আমি রেখেছি তার হচ্ছে কার্য অপেক্ষক হচ্ছে কত, 3 ইলেকট্রন ভোল্ট। কার্য অপেক্ষক কত, 3 ইলেকট্রন ভোল্ট। তো এখান থেকে আমি কি করেছি, ফোটন ফেলেছি, এখানে ফোটন ফেলেছি। তো সেই ফোটনের আমি ধরে নিচ্ছি যে ফোটনের যে শক্তি, ঠিক আছে, ফোটনের যে শক্তি যেটা আমি ই ইনসিডেন্ট বলছি, সেটা আমি ধরে নিচ্ছি কত না, 5 ইলেকট্রন ভোল্ট। 5 ইলেকট্রন ভোল্ট। তো কি হবে, ইলেকট্রন এখান থেকে, মানে ফোটন যখন এখানে এসে পড়বে, তো সেই যে যে ফোটন এসে পড়ছে, এখানে যে ইলেকট্রন আছে, কিছু ইলেকট্রন, তাদেরকে এই শক্তিটা দেবে। ঠিক আছে? এখানে কন্ডিশন কি বলা হচ্ছে, যে আপতিত বিকিরণ যে শক্তি নিয়ে এসছে, যদি এই বিকিরণের যে ফোটনগুলো ইলেকট্রনের সঙ্গে যখন সংঘাত হচ্ছে, তখন হয় পুরো শক্তি দিয়ে দেবে ওকে, যদি না দেয় পুরো শক্তি নিয়ে ফিরে যাবে। এমনটা নয়, ধরো এ 5 নিয়ে এসছে, কারো মনে হতে পারে যে এই ইলেকট্রনটাকে 3 দিল, 2 কাছে রেখে দিল, এরকমটা হবে না। যদি দেয় পুরো 5 ইলেকট্রন ভোল্ট দেবে, যদি না দেয় তাহলে পুরো শক্তি নিয়েই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। ঠিক আছে? বেশ, এটা হলো। এবারে কথা হলো যে যে কি হচ্ছে, দেখ ধরো আমি বললাম একটা ইলেকট্রন আছে একদম উপরে, মানে সারফেসেই আছে, তাকে যেই এই ফোটন এসে শক্তি দিল, সেই ইলেকট্রনটা কি হলো, যেহেতু ওপরে আছে বাইরে চলে যাচ্ছে, কত শক্তি নিয়ে, দেখ 5 দিয়েছে একে, একে বার করতে 3 প্রয়োজন, তাহলে বাদ বাকি কত থাকবে, 2। তাহলে এ কিন্তু গতি শক্তি নিয়ে বেরোবে কত না, না 2 ইলেকট্রন ভোল্ট। ঠিক না? মানে আমি গতি শক্তি যে বার করলাম, কিভাবে বার করলাম, ফোটন কত শক্তি নিয়ে এসেছিল মাইনাস কার্য অপেক্ষক, বাদ দিলে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কিনা গতি শক্তি। এবারে হয়েছে কি, এখানে যে 2 ইলেকট্রন ভোল্ট গতি শক্তিটা নিয়ে গেছে ইলেকট্রনটা, এটাই কিন্তু সর্বোচ্চ, কেন কি 5 এসে পড়েছে, কার্য অপেক্ষক 3, বাদ দিয়ে বাদ বাকি যেটা হচ্ছে পুরোপুরি ভাবে ওটা নিয়ে ফিরে গেছে, অন্য কোনো শক্তি কিন্তু এখানে লস হয়নি অন্য কোনো ভাবে। এবারে ধরো হলো কি, এইখানে একটা ইলেকট্রন আছে ভেতরের দিকে, এই 5 ইলেকট্রন ভোল্টের হচ্ছে ফোটন এসে একে ধাক্কা দিয়েছে, 5 ইলেকট্রন ভোল্ট শক্তি দিয়ে দিয়েছে, তাহলে এই ইলেকট্রনের কাছে এখন শক্তি কত, 5। ঠিক আছে, আমি 5ই বলছি, 5। তো ইলেকট্রনটা কি হবে, পৃষ্ঠতলের দিকে যাওয়ার চেষ্টা করবে। যাওয়ার সময় কি হচ্ছে, এখানে কোনো নিউক্লিয়াস আছে, এখানে কোনো ইলেকট্রন আছে, কোনো হচ্ছে পরমাণু আছে, তো তাদের সঙ্গে সংঘর্ষ হতে হতে, ধাক্কা লাগতে লাগতে যখন পৃষ্ঠতলে পৌঁছাচ্ছে, তখন দেখা গেল এর কাছে শক্তি বেঁচে আছে কত, 4 ইলেকট্রন ভোল্ট, 4 বেঁচে আছে। ঠিক আছে? মানে এই যে যে ফোটন এসে তো একে 5 দিয়েছে, 5 এখন এ পেয়ে গেছে, এ এখন বেরোতে চাইছে, এক্সাইটেড স্টেটে, মানে উত্তেজিত হয়েছে, তো বেরোতে চাইছে।
তো এখানে যাওয়ার সময় কি হচ্ছে, ধাক্কা লেগে লেগে যখন যাচ্ছে তখন কিছুটা শক্তির লস হয়ে গেছে এবং একদম পৃষ্ঠতলে যখন পৌঁছেছে তখন এর কাছে 4 আছে। আচ্ছা, পৃষ্ঠতল থেকে বেরোতে মিনিমাম কত দরকার? 3। 3 দরকার। তাহলে এই যে ইলেকট্রনটা এখন বেরোবে বেরোবে কেন কি 3 দরকার, আছে 4। তাহলে এখন এর কাছে কাইনেটিক এনার্জি কত হবে? 1 ইলেকট্রন। 4 নিয়ে আছে এখন, আর বের করতে 3 প্রয়োজন, তো এটা হলো। এবারে আরেকটা ইলেকট্রন, সেও কিন্তু এই 5 ইলেকট্রন ভোল্ট পেয়েছে, কিন্তু সে যখন পৃষ্ঠতলে যাচ্ছে তখন দেখা যাবে তার কাছে শক্তি আছে এক্সাক্ট 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে ও কিন্তু জাস্ট বেরোবে, কিন্তু ওর কাইনেটিক এনার্জি কত হবে? 0। কাইনেটিক এনার্জি কি হবে? 0। আচ্ছা, আরেকটা ইলেকট্রন সে এরকম ধাক্কা লেগে যেতে যেতে এইখানে যখন যায় তখন এর কাছে শক্তি আছে 2 ইলেকট্রন ভোল্ট, কিন্তু বের হতে কত প্রয়োজন? 3। তাহলে বের হতে পারবে না। তার মানে কি হচ্ছে, যে আপতিত বিকিরণের শক্তি যদি কার্য অপেক্ষকের থেকে বেশি হয়, তার মানে এটা কনফার্ম নয় যে ইলেকট্রন বেরিয়েই যাবে, যেতে পারে। যদি যায়, গতিশক্তি যে সবসময় এই আপতিত শক্তি থেকে কার্য অপেক্ষক বাদ দিলে যেটা হচ্ছে সেটা হবে তা নয়। আপতিত বিকিরণের শক্তি থেকে কার্য অপেক্ষক বাদ দিলে যে শক্তিটা থাকবে সেটা হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তি। আর সর্বনিম্ন গতিশক্তি কি হতে পারে? 0 হতে পারে। তার মানে একটা ধাতু পৃষ্ঠে যখন নিউ কম্পাঙ্কের আলো এসে পড়ছে, তার মানে ফোটন গুলো কত শক্তি নিয়ে আসছে? ই ইনসিডেন্ট কত? ই ইনসিডেন্ট হচ্ছে কত? এইচ নিউ, হ্যাঁ কি না? নিয়ে এসছে। তো এখান থেকে যে ইলেকট্রন বেরোবে, এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে তাদের গতিশক্তি বিভিন্ন হতে পারে। গতিশক্তির মান বিভিন্ন হতে পারে। কত হতে পারে? না, 0 থেকে কাইনেটিক এনার্জি কি হতে পারে? 0 থেকে কাইনেটিক এনার্জি হতে পারে 0 থেকে একটা ম্যাক্সিমাম মান পর্যন্ত। 0 থেকে ই ম্যাক্স বা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পর্যন্ত বলে দিচ্ছি। মানে কাইনেটিক এনার্জি 0 থেকে সর্বোচ্চ একটা মান পর্যন্ত হতে পারে। ঠিক আছে? কাইনেটিক এনার্জি তো নেগেটিভ হতে পারে না কোনোদিন। কেন নেগেটিভ হতে পারে না? ক্লাস 9-এ ছিল দেখ, হাফ এম ভি স্কোয়ার। হর তো পজিটিভ, আর ভি এর স্কোয়ার, যে কোনো একটা স্কোয়ার রাশির মান কিন্তু পজিটিভ হচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না। তাহলে কাইনেটিক এনার্জি মান 0 থেকে একটা ম্যাক্সিমাম মান পর্যন্ত যাবে। আর সেই ম্যাক্সিমাম মান কি হবে? ম্যাক্সিমাম মান হবে যে শক্তি নিয়ে ফোটন এসেছিল, ইনসিডেন্ট, সব আমি লেখাবো, ইনসিডেন্ট মাইনাস কার্য অপেক্ষক বাদ দিলে যেটা হচ্ছে। ক্লিয়ার হলো? বেশ। তার মানে বল, একটা ইলেকট্রন যে বেরোচ্ছে এখান থেকে, এর কাছে যে গতিশক্তি হবে সেই গতিশক্তিটা বা সর্বোচ্চ গতিশক্তিটা কার উপরে নির্ভর করছে? আপতিত যে বিকিরণ তার শক্তির উপরে, মানে আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপরে। আচ্ছা, আমরা তীব্রতা মানে কি বুঝি? তীব্রতা মানে দেখ, ধর আমি বললাম এটা হচ্ছে কি একক ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত? 1। ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি 1। একক ক্ষেত্রফলের উপরে একক সময়ে যে পরিমাণ শক্তি আপতিত হচ্ছে সেটাই হচ্ছে কি তীব্রতা। যদি এই তলের উপরে কত তীব্রতার আলো এসে পড়ছে সেটা যদি বলি, তো তীব্রতা। এবার দেখ, আমি বললাম যে প্রত্যেকটা ফোটনের শক্তি এখানে, প্রত্যেকটা ফোটনের শক্তি, ঠিক আছে, ই আমি পিএইচ বলে দিচ্ছি, প্রতিটি ফোটনের শক্তি ধরো আমি ধরে নিচ্ছি কত? 2 জুল। প্রতিটি ফোটনের শক্তি কত? 2 জুল। এটা একক ক্ষেত্রফল। আচ্ছা, আমি যদি বলি 1 সেকেন্ডে 50টা ফোটন পড়ছে এই তলের উপর, 50টা ফোটন পড়ছে, তাহলে বল মোট কত শক্তি পড়ছে 1 সেকেন্ডে? 50 2 100 জুল, নাকি না? আমি বলছি যে এই একটা বিকিরণ, প্রত্যেকটা ফোটনের শক্তি 2 জুল। ফোটনের শক্তি কিসের উপর নির্ভর করে? ই সমান এইচ নিউ। আমি বলছি এটা নীল রঙের আলো, এটা নীল কালারের হচ্ছে কি আলো, তার নীল কালারের একটা কম্পাঙ্ক হচ্ছে, তার করেসপন্ডিং শক্তি আমি করেছি, এবং প্রতিটি ফোটনের শক্তি কিন্তু 2 জুল। এবার বলেছি প্রতি সেকেন্ডে 50টা করে ফোটন পড়ছে, তার মানে 100 জুল শক্তি 1 সেকেন্ডে এসে পড়ছে। তাহলে তীব্রতা কত হবে? 100 ওয়াট পার মিটার স্কোয়ার। এবারে আমি বললাম এই আলোর, এখন যে আলো পড়ছে সেটা ধরো প্রতি সেকেন্ডে 100টা ফোটন পড়ছে, তাহলে বল এখন 1 সেকেন্ডে কত শক্তি নিয়ে আসবে? 200 জুল। তাহলে তীব্রতা বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে একটা তলে, মানে যে আলো পড়ছে
আর তীব্রতা কিসের উপর নির্ভর করবে? কত ফোটন আসছে, প্রতি সেকেন্ডে কত ফোটন এসে পড়ছে, হ্যাঁ কি না? এবারে বল, ধর আমি বলছি যে এখানে নীল রঙের আলো 2 জুল শক্তি নিয়ে এসছে প্রতিটি ফোটন, আর এই তলের কার্য অপেক্ষক 3 জুল। কার্য অপেক্ষক কত? 3 জুল। সিম্পল ভাবে ভাব, কার্য অপেক্ষক 3 জুল। বল 2 জুলের ফোটন কি এখান থেকে কোনো ইলেকট্রন বের করতে পারবে? পারবে না। আচ্ছা, যদি বলা হয় আমি একটা মৃদু আলো মানে কম তীব্রতার নীল কালারের আলো ফেলেছি, নীল রঙের আলো ফেলেছি, এখান থেকে ইলেকট্রন বের হয়নি, আলোর তীব্রতা বাড়াচ্ছি, তাহলে কি ইলেকট্রন বের হবে? হবে না। কেন? দেখ, এখানে কম তীব্রতার হোক আর বেশি তীব্রতার হোক, নীল রঙের আলোর ফোটনের শক্তি কিন্তু 2 জুলই ফিক্সড আছে, কারণ কি নীল রঙের যে কম্পাঙ্ক সেটা তো ফিক্সড আছে। তীব্রতা বাড়ানো মানে কি? প্রতি সেকেন্ডে বেশি সংখ্যক ফোটন এসে পড়ছে, বাট একটা ফোটনের শক্তি তো 2 জুলই আছে। তার মানে কি এই ধাতু থেকে যে ইলেকট্রন বের হবে কি হবে না, কিসের উপরে নির্ভর করবে? আলোর কম্পাঙ্কের উপরে, না তো কি তীব্রতার উপরে, ঠিক না? এই পয়েন্টগুলো আমরা কিন্তু এক এক করে লিখবো, ঠিক আছে? নোট বলে লেখা শুরু কর। লেখ প্রথমে, আমি লাস্ট কিন্তু কন্ডিশন লিখে ছেড়েছিলাম, এগুলো আমি কি করব, নোট বলে লিখবো, তারপরে আমরা অঙ্কতে যাব। প্রথম নোট বলে লিখছি ফার্স্ট। 1 নম্বর কি লিখবো? কোন ধাতব পৃষ্ঠ হতে, কোন ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হবে কি হবে না, এরকমই লিখছি। তার নির্ভর করে, তার নির্ভর করে আপতিত বিকিরণ বা ফোটনের শক্তি, অবলিক দিলাম কম্পাঙ্ক, অবলিক দিলাম তরঙ্গ দৈর্ঘ্য। আমি কন্ডিশন লিখে রেখেছিলাম, শক্তি যদি কার্য অপেক্ষকের থেকে বেশি হয় তাহলে বেরোবে, কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয় তাহলে বেরোবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট হয় তাহলে বেরোবে। দেখ লেখা আছে খাতাতে 3টে কন্ডিশন। তাহলে কোনো ধাতু পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হবে কি হবে না তা নির্ভর করে আপতিত বিকিরণের, আপতিত বিকিরণ, বিকিরণে কি আছে? ফোটন, এই ফোটনের শক্তি বা কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। বেশ ক্লিয়ার। এবারে আমি লিখেছিলাম যে ই ম্যাক্সিমাম মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সর্বোচ্চ গতিশক্তি, আমি লিখছি এখানে নির্গত ফোটনের, নির্গত নির্গত ফোটন বলছি, নির্গত ইলেকট্রনের, যদি ইলেকট্রন বেরিয়ে যায়, নির্গত ইলেকট্রনের, নির্গত ইলেকট্রনের গতিশক্তি, নির্গত ইলেকট্রনের গতিশক্তি কি হতে পারে বল? নির্গত ইলেকট্রনের গতিশক্তি, যদি ইলেকট্রন বেরিয়ে যায়, নির্গত ইলেকট্রনের গতিশক্তি কি হতে পারে? 0 থেকে সর্বোচ্চ মান পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ মান হতে পারে। বেরোবে কি বেরোবে না আপতিত বিকিরণের উপর নির্ভর করছে, 3টে কন্ডিশন আছে। আমি ধরে নিচ্ছি বেরিয়ে গেছে ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনের গতিশক্তি কি হবে? 0 থেকে সর্বোচ্চ মান পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ মানের যে গতিশক্তি সেটা কি হবে? কাইনেটিক এনার্জি যে ম্যাক্সিমাম, সেটা কি হবে না সর্বোচ্চ ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি সেটা হচ্ছে কিনা ই ইনসিডেন্ট, আপতিত বিকিরণের শক্তি মাইনাস কার্য অপেক্ষক, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? কার্য অপেক্ষক। আচ্ছা, এই আপতিত বিকিরণের যে শক্তি, আমি যদি বলি একে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, কোনো সমস্যা? যেখানে 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 নিউ হচ্ছে কি আপতিত বিকিরণের কম্পাঙ্ক, যেখানে নিউ হচ্ছে আপতিত বিকিরণের কম্পাঙ্ক, আর নিউ নট হচ্ছে কি
ধাতুর কার্য ধাতুর সূচনা কম্পাঙ্ক, ধাতুর সূচনা কম্পাঙ্ক, ধাতুর সূচনা কম্পাঙ্ক, ঠিক না? এখানে নিউ হচ্ছে কি, দেখ যে বিকিরণটা এসে পড়ছে ধাতু পৃষ্ঠে তার কম্পাঙ্ক হচ্ছে কি না নিউ, তাহলে সে তার যে ফোটন আছে সে কত করে শক্তি নিয়ে আসছে, এইচ নিউ, ঠিক না? আর এই ধাতুর সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ নট, তাহলে এর কার্য অপেক্ষক কত হবে, ফাই কত হবে, এইচ নিউ নট, আগের দিন বলেছিলাম এইচ নিউ নট। আচ্ছা একে আমি আরো এভাবে লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। যদি এরকম লিখি তাহলে কি লিখতে হবে, ল্যামডা হচ্ছে কি আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা নট হচ্ছে কি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, ঠিকঠাক আছে বল? এখানে আমাকে যেমন যেমন অঙ্ক দেবে আমি করতে পারি, অ্যাকচুয়ালি এ কিন্তু আইনস্টাইনের ইকুয়েশনই হচ্ছে, আমি লাস্ট গিয়ে বলে দেবো যে আইনস্টাইন আরো কি কি বলেছিল, বাট আমরা এরকম করে বুঝতে পারছি, ঠিক আছে? সিম্পল জিনিস হচ্ছে ফোটন একটা শক্তি নিয়ে আসছে, ইলেকট্রন বার করতে কার্য অপেক্ষকের একটা প্রয়োজন আছে, যে শক্তি নিয়ে আসছে সেখান থেকে কার্য অপেক্ষক বাদ দিয়ে দিলেই হয়ে যাবে কি সর্বোচ্চ গতিশক্তি, বেশ নির্গত ইলেকট্রনের গতিশক্তি, ঠিক? তাহলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যদি বলে, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কিসের উপর নির্ভর করবে, আপতিত বিকিরণের কম্পাঙ্ক নাকি তীব্রতা, কম্পাঙ্ক, আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করবে। আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে আমি বলে নিই, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, আমাকে বল আমি সেই ফোটন সংখ্যা গোনা শিখিয়েছিলাম না, ফোটন সংখ্যা গোনা শিখিয়েছিলাম, দেখ আমি ধরো বললাম যে এখানে এই একটা তল আছে, এই একটা তল আছে, এই তলের ক্ষেত্রফল হচ্ছে কত এ, এই তলের ক্ষেত্রফল কত এ, মানে যে ধাতু পৃষ্ঠ ধরে আছে আমি বলছি এই তলের ক্ষেত্রফল এ, এবং আমি সময় নিচ্ছি কত, সময় নিচ্ছি হচ্ছে টি, সময় নিচ্ছি টি, আর এই তলের উপরে আমি বললাম যে এন সংখ্যক ফোটন এসে পড়েছে, কতগুলো এন সংখ্যক ফোটন আপতিত হয়েছে, এন সংখ্যক ফোটন এ ক্ষেত্রফলের তলের উপরে টি সময় পড়েছে। এবার আমি যদি বলি এখানে যে আলো পড়েছে তার তীব্রতা কত, আমি যদি বলি তীব্রতা মানে কি, তাহলে আপতিত বিকিরণের, আপতিত বিকিরণের, যদি বলি আপতিত বিকিরণের তীব্রতা, আপতিত বিকিরণের তীব্রতা আমি কি করে লিখবো, দেখ শক্তি বাই ক্ষেত্রফল গুণ সময়, নাকি না? একক ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ শক্তি তাকেই তো তীব্রতা বলি, প্রথম থেকে বলে আসছি, একক ক্ষেত্রফলে একক সময়ে, তাহলে কি বলছি দেখ এ ক্ষেত্রফলে টি সময় আমি বলছি, আচ্ছা এ ক্ষেত্রফলে টি সময়, এ নিচে আছে টিও নিচে আছে, আচ্ছা শক্তি আমি যদি বলি এন সংখ্যক ফোটন আপতিত হয়েছে, তাই তো? আচ্ছা একটা ফোটনের শক্তি কত, এইচ নিউ, আমি ধরে নিচ্ছি এই বিকিরণের কম্পাঙ্ক হচ্ছে কত নিউ, একটা ফোটনের শক্তি কত, এইচ নিউ, এন সংখ্যক ফোটন এসে পড়েছে তাহলে তাদের মোট শক্তি কত হবে, এন ইন্টু এইচ নিউ, তুই চাইলে এন ইন্টু এইচ সি বাই ল্যামডা করতে পারিস। আচ্ছা আমি যদি বলি এখানে সব ঠিক আছে, নীল রঙের আলো আছে, এখানে ক্ষেত্রফল আছে, সময় ঠিকঠাক আছে, যদি আমি এন বাড়িয়ে দিই তাহলে তীব্রতা বেড়ে যাবে, হ্যাঁ কিনা? এগুলো সব কনস্ট্যান্ট আছে, একটা নির্দিষ্ট বর্ণের, একটা নির্দিষ্ট তলের, একটা নির্দিষ্ট সময় যদি বলে দিই, তীব্রতার ক্ষেত্রে এ কে 1 হয়ে যাওয়া উচিত, টি কে 1 হয়ে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? তীব্রতার ক্ষেত্রে এ কে 1 হয়ে যাওয়া উচিত, টি কে 1 হয়ে যাওয়া উচিত, মানে একক ক্ষেত্রফলে একক সময়ে। তাহলে বল যত বেশি সংখ্যক ফোটন এসে পড়বে তত আলোর তীব্রতা বেশি, তাহলে আমি কি বলবো এখানে আই মানে কি তীব্রতা,
তীব্রতা সমানুপাতিক কি হচ্ছে ফোটন সংখ্যা। ফোটন সংখ্যা, তীব্রতা কখন বেড়ে যাবে? যদি ফোটন সংখ্যা বেড়ে যায়। বাট একটা ফোটনের শক্তি নির্ভর করবে কিন্তু তার কম্পাঙ্কের উপরে, ঠিক আছে? আচ্ছা, তীব্রতা ফোটন সংখ্যার উপরে নির্ভর করছে, ঠিক আছে, তীব্রতা ফোটন সংখ্যার উপরে নির্ভর করছে। এবারে ধরো আমি বললাম যে এইটাতে নীল রঙের আলো পড়েছে, আমি ধরছি কি যে এখান থেকে যে ফোটনগুলো এসে পড়েছে প্রত্যেকের শক্তি 5 জুল, আর এখানে ওয়ার্ক ফাংশন হচ্ছে 2 জুল, ঠিক আছে? ঠিক আছে, ইলেকট্রন বেরোবে কি বেরোবে না? বেরোবে। ওয়ার্ক ফাংশন 2 জুল আর শক্তি নিয়ে এসছে 5 জুল, বেরোবে। কন্ডিশন ঠিকঠাক আছে, এটা আপতিত শক্তি হচ্ছে কি বেশি, বেরোবে। তো ইলেকট্রন এখন বেরোচ্ছে। এবারে আমি বললাম যে এর আমি তীব্রতা বাড়াচ্ছি, এই যে আপতিত বিকিরণ এসছে তার তীব্রতা বাড়াচ্ছি। তীব্রতা বাড়ানো মানে কি? আপতিত ফোটনের সংখ্যা বাড়ছে। আচ্ছা, প্রথমে 10টা ফোটন এসে পড়েছিল, তাহলে 10টা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ করতে পারে, ঠিক আছে, করে ইলেকট্রন বের করছিল। এরপরে আমি তীব্রতা বাড়ালাম, 1000টা ফোটন এসে পড়ছে ওই ক্ষেত্রফল, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রনের সঙ্গে সংঘাত হবে, বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে। বেশি সংখ্যক ইলেকট্রন ধাতু থেকে বেরোচ্ছে, তার মানে বেশি আধান পাচ্ছি আমি, তারের মধ্যে দিয়ে নিয়ে গেলে বেশি কারেন্ট পাবো, হ্যাঁ কিনা? বেশি কারেন্ট পাবো, হ্যাঁ কিনা? তাহলে যত বেশি তীব্রতা হবে, তাহলে আমি কি বলবো? এখানে লিখবো যে যে তীব্রতা বেশি হলে ফোটন সংখ্যা বেশি, এরকম লিখছি, তীব্রতা বেশি হলে, বা এরকম লিখছি, তীব্রতা বেশি করলাম, তীব্রতা বেশি করলে কি হবে? ফোটন সংখ্যা কি হবে? বেশি হবে। ঠিক, ঠিকঠাক লিখছি, তীব্রতা বেশি হলে ফোটন সংখ্যা বেশি হবে। ফোটন সংখ্যা বেশি হলে বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, কি না? নির্গত ইলেকট্রন সংখ্যা কি হবে? নির্গত ইলেকট্রন সংখ্যা বেশি হবে। নির্গত ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, তাদেরকে আমি যদি তারের মধ্য দিয়ে পাঠাই, তাহলে কি হবে? কারেন্ট বেশি হবে। তার মানে কি হবে না, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। তবে কন্ডিশন কি? এই যে আপতিত বিকিরণ এসছে তার শক্তি যেন কার্য অপেক্ষকের থেকে বেশি হয়। যদি কম হয়ে যায়, আমি যতই তীব্রতা বাড়াই না কেন, ইলেকট্রন বেরোবেই না। প্রথম কন্ডিশন কি? তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো যদি যদি ই ইনসিডেন্ট গ্রেটার দেন ফাই হয়, তবে আমি তীব্রতা বাড়ালে ফোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। যদি আপতিত বিকিরণের শক্তি কম হয়, তাহলে তো ইলেকট্রন বেরোনোরই কোনো প্রশ্ন নেই। বোঝা গেল? ইলেকট্রন বেরোনোর কোনো প্রশ্ন নেই। তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কিসের উপর নির্ভর করছে? আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করছে আলোর তীব্রতার উপরে, ঠিক না? তাহলে বল, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা যেটা বলছি আই, ঠিক আছে, আইপিই, আইপিই মানে কি? ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, প্রপোর্শনাল টু কি লিখবো? প্রপোর্শনাল টু কি লিখবো না ইন্টেন্সিটি, ঠিক আছে, আলোর তীব্রতা, আপতিত আলোর তীব্রতা, আপতিত আলোর হচ্ছে তীব্রতা। বেশ, আপতিত আলোর তীব্রতা এটা পাওয়া যাচ্ছে। যত বেশি আমি তীব্রতর আলো ফেলবো তত বেশি কারেন্ট পাওয়া যাবে, যত বেশি আমি তীব্রতর আলো ফেলবো তত বেশি কারেন্ট পাওয়া যাবে। তো এখান থেকে নোট থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার করছি, কি? ইলেকট্রন বেরোবে কি বেরোবে না নির্ভর করছে আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপরে বা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, ঠিক আছে? যদি ইলেকট্রন বেরোয়, তাহলে সেই ইলেকট্রন গুলোকে নিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হবে সেটা নির্ভর করছে আপতিত আলোর তীব্রতার উপরে। এটা খেয়াল রাখতে হবে, একটা ফোটনের শক্তি কিন্তু কেবলমাত্র কম্পাঙ্কের উপর নির্ভর করছে,
আর কোনো একটা বিকিরণের তীব্রতা নির্ভর করছে কি না ওখানে কত বেশি সংখ্যক ফোটন আসছে, ঠিক আছে? যত বেশি ফোটন আসবে তত বেশি সংখ্যক ইলেকট্রনের সঙ্গে ধাক্কা করবে, তত বেশি ইলেকট্রন বেরোবে, যত বেশি ইলেকট্রন বেরোবে তত কারেন্ট বেশি হবে, নাকি না? এবার আমরা কি করব, বইতে কিছু কিছু কথা আছে সেগুলো আমরা এক এক করে দেখব, দেন অঙ্ক করব, অঙ্ক করার পরে গ্রাফ, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম কার্য অপেক্ষক, তারপরে হচ্ছে আহ, সূচনা কম্পাঙ্ক, তারপরে হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এবং আলোক তড়িৎ মিশ্রণ, তারপরে এগুলো বললাম, ঠিক আছে? এবারে তোরা করবি কি, ছায়া প্রকাশনী বই খোল, ছায়া প্রকাশনী বই খুলে 275 পেজ খোল সবাই, 275 পেজ খুলবি, ঠিক আছে? ছায়া প্রকাশনী বইয়ের 275 পেজ খুলবি। 275 পেজ খুলেছিস? দেখ আমাকে একটা পেন দিবি কেউ, যার বই এটা, এক্সট্রা পেন আছে? এক্সট্রা পেন আছে, ঠিক আছে। 275 পেজ ছায়া প্রকাশনী বই কি বলছে শোন। অ্যাকচুয়ালি আমি লাস্টে এক্সপেরিমেন্টে যাব, প্রথমে দেখ কি বলা হচ্ছে শোন। এই যে যে আলোক তড়িৎ যে ঘটনাটা, এটা প্রথম অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করে ফেলে কে, হার্জ, ঠিক আছে? হার্জ আবিষ্কার করে, তারপরে কে, তারপরে সেটাকে তারপরে সেটাকে ব্যাখ্যা করে কি লেনার্ড এবং হচ্ছে মিলিকান, এবং লেনার্ড এবং মিলিকান যে এক্সপেরিমেন্ট করে, যে রেজাল্ট গুলো পায় সেইগুলোকে কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, কারণ কি তখন পর্যন্ত তরঙ্গ তত্ত্ব চলে আসছে। এরপরে আইনস্টাইন এসে কি করে না কোয়ান্টাম তত্ত্ব, মানে আলো যে কণার স্রোত সেইটাকে ধরে ব্যাখ্যা করে, ঠিক আছে? তো আমি কি করছি, সিকোয়েন্স কি করেছি, আমি তোদেরকে সিকোয়েন্স কি করেছি বলতো, পুরো চ্যাপ্টারের প্রথম থেকে যদি দেখিস, আমি বলেছিলাম প্রথমে যে যে আলো দু রকমের ঘটনা দেখাচ্ছে, কোথাও কণা কোথাও তরঙ্গ। সেখান থেকে আমরা বলছিলাম যে প্রথমে যে ডি ব্রগলিতে গেছি, ডি ব্রগলি কি বলছে যে বিকিরণ হচ্ছে কোনো বিকিরণ যদি কণাধর্মী আর তরঙ্গধর্মী হয়, মানে শক্তি যদি কণাধর্মী আর তরঙ্গধর্মী হয়, তাহলে পদার্থও কিন্তু কণাধর্মী আর তরঙ্গধর্মী হবে, যেহেতু পদার্থ এবং শক্তি দুজন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ইন্টার কনভার্টেবল হচ্ছে, পদার্থের একটা রূপ শক্তি, শক্তির একটা রূপ পদার্থ হচ্ছে, যেহেতু যেহেতু শক্তির দুটো রূপ আছে তাহলে পদার্থেরও দুটো রূপ থাকবে। এইভাবে বলার পরে ডি ব্রগলি কি বলেছে যে কোনো একটা কণা যদি গতিশীল হয়, তার একটা মানে সেটার একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে, ল্যামডা ইজিক্যালস টু এইচ বাই পি। করেছি আমরা কিছু কিছু ক্যালকুলেশন করেছি। তারপরে বলেছি যে বিকিরণকে আমরা যে কোয়ান্টাম, বিকিরণের যে কোয়ান্টাম তত্ত্ব যেটা বলছি, সেটা হচ্ছে কি আইনস্টাইন দিয়েছিল, তাকে হচ্ছে প্ল্যাঙ্ক দিয়েছিল, এবং সেটাকে কিছুটা মডিফাই করে আইনস্টাইন লিখেছে, সেটা আমরা লিখেছি। তারপরে কি বলেছি যে ফোটনের কিছু কিছু বৈশিষ্ট্য হলো। এরপরে আমরা কি করছি, আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করছি এবং আইনস্টাইন যে যে ইকুয়েশন দিয়েছে সেগুলো পড়ছি। তারপরে লাস্ট আমরা কি করব, যে এই আলোক তড়িৎ ক্রিয়া ফোটন দিয়ে ব্যাখ্যা করা গেল, তরঙ্গ তত্ত্বের কি ফল্ট ছিল। যদি আমি প্রথমে তরঙ্গ তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করতাম, প্রথমে তরঙ্গ তত্ত্ব দিয়ে তো বোঝানো যাবে না, সেটাই প্রথম মাথায় ধরবে, এরপরে আমি যতই ফোটন নিয়ে বলি না কেন ঠিক মতো হবে না। এই জন্য যেটা সঠিক সেটা প্রথমে পড়া হয়ে গেল, ভুল প্রথম কি ছিল সেটা পরে পড়বো, ঠিক আছে? আচ্ছা এবার দেখ আইনস্টাইন কি কি ধরে নিয়েছে, দেখ আইনস্টাইনের স্বীকার্য 275 পেজ বইতে কি বলেছে। ধাতু পৃষ্ঠে কি বলছে শোন, 1 নম্বর আইনস্টাইনের স্বীকার্য, যদি বলে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আইনস্টাইন কি কি স্বীকার্য ধরে নিয়েছে, 1 নম্বর কি, ধাতু পৃষ্ঠে আলোক রশ্মির আপতন হয় ফোটন কণার স্রোত হিসাবে। ধাতু পৃষ্ঠে আলোক রশ্মির আপতন হয় কিসের উপরে, ফোটন কণার স্রোত হিসাবে। নিউ কম্পাঙ্কের আলোর জন্য প্রতিটি ফোটন কণার শক্তি ই সমান এইচ নিউ, যেখানে এইচ সমান প্ল্যাঙ্ক ধ্রুবক, এটা আমরা পড়েছি বিকিরণের কোয়ান্টাম তত্ত্বতে পড়েছি। 2 নম্বর পয়েন্ট কি বলছে শোন, ধাতুর ইলেকট্রনের সঙ্গে আপতিত ফোটনের এইখানে লিখে নে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষের 2 রকম ফল হতে পারে কি, হয় ফোটনটি সম্পূর্ণ এইচ নিউ শক্তি নিয়েই প্রতিফলিত হবে, 2 নতুবা এইচ নিউ শক্তির পুরোটাই ইলেকট্রনকে হস্তান্তর করবে। ক্লিয়ার, হ্যাঁ কি না? এরপরে আমি যে ইকুয়েশন গুলো লিখেছিলাম ওগুলোই আইনস্টাইনের আলোক তড়িৎ
সমীকরণ, ঠিক না? অসুবিধা তো নেই। যেখানে আমি ই ম্যাক্স এই সাইডে বাম সাইডে লিখেছিলাম, ওটাকে হাফ এম ভি স্কোয়ার লেখা যেতে পারে, কি না লেখা যেতে পারে? এবারে দেখ 275 পেজে লাস্টের দিকে দেখ কি বলছে, যে ফটো ইলেকট্রনের গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। একদম লাস্ট লাইন, তার উপরে এক লাইন উপরে, লাস্টে এক লাইন উপরে, পৃষ্ঠার লাস্টে এক লাইন উপরে আছে দেখ ওই প্যারাটাতে, ফটো ইলেকট্রনের গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে। ফটো ইলেকট্রন কেন, যে কোনো কণার গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। পরের পৃষ্ঠাতে আর কিছু এখানে পড়তে হবে না, ওই সেম জিনিস বারবার লিখে আছে। আমি কিন্তু ইকুয়েশন লিখে দিয়েছি। ইকুয়েশন এমন ভাবে করবি, ইকুয়েশন যেটা বানিয়ে নেওয়া যেতে পারে। তাই এখানে আমি পরপর করে কতগুলো বলে দিয়েছি বলতে, অনেকগুলো বলে দিয়েছি, কিন্তু এত কিছু আমরা তো মনে রাখবো না। আমরা কি মনে রাখবো, একটা ফর্মুলা, ই সমান এইচ নিউ, ই সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। ওকে যদি ল্যামডা হচ্ছে যদি অ্যাংস্ট্রম এককে রাখি, তাহলে ইলেকট্রন ভোল্ট এককে কি আসবে, ওটা করেছি। দেন আমরা আর কি পড়েছি, যে ল্যামডা সমান এইচ বাই পি, যেটা হচ্ছে কি ডি ব্রগলি ওয়েভলেন্থ, ঠিক আছে। এরপরে আর কি কি পড়ছি আমরা, পড়ছি যে কোনো ফটো ইলেকট্রন যদি এইচ নিউ শক্তি নিয়ে আসে, যদি ধাতুর কার্য অপেক্ষক ফাই হয়, তাহলে বাদ বাকিটা যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তি। আর কিছু নেই এখানে, অতিরিক্ত কিছু করার দরকার নেই। তীব্রতা বা যেগুলো আমরা করেছি ফোটন সংখ্যা, ও কি করবো, ফান্ডামেন্টাল ডেফিনেশন থেকে আসার চেষ্টা করবে। ফর্মুলা মুখস্থ করে চালাতে যাবি না, তাহলে কিন্তু গড়বিড় হয়ে যাবে সব। মেন যে ডেফিনেশন, বেশিরভাগ জিনিস দেখবি এখানে সিম্পল ডেফিনেশনের উপরে বেস করে লেখা যাবে, সেটাই যেন প্র্যাকটিস হয়। এবারে দেখ, আলোক তড়িৎ ক্রিয়া, আমি আগের দিন বলেছিলাম যে ধরো বলছি যে কারোর কার্য অপেক্ষক কত, কারোর কার্য অপেক্ষক 6 জুল, আর ফোটন শক্তি নিয়ে এসছে 2 জুল, তাহলে ইলেকট্রন তো বের হতে পারবে না। কার্য অপেক্ষক 6 জুল, ফোটন নিয়ে এসছে 2 জুল, বের হতে পারবে না। এবারে কেউ কেউ ধরো ভাবতে পারে যে 3টে ফোটন একসঙ্গে এসে যদি পড়ে, তাহলে 3 দিয়ে 6, ইলেকট্রনকে 6 পেলে বেরিয়ে যাবে। এটা হবে না। একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের শক্তি হবে সেটা খুব কম সময়ের মধ্যে, প্রায় 10⁻⁸ সেকেন্ড, ঠিক আছে। যে সব ফোটন একসঙ্গে পড়েই ওকে পুরোপুরি বার করে দেবে, এটা হওয়ার চান্স নেই। আচ্ছা, আরেকটা কথা কি, আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে কি তাৎক্ষণিক। আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক বলতে কি, আলো ফেলেছি ইলেকট্রন নির্গত হবে। এমন নয় যে আমি আলো ফেলতেই আছি, কিছু সময় পরে ইলেকট্রন বেরোচ্ছে, এটা নয়। আলো ফেলেছি, যদি যদি শক্তি কার্য অপেক্ষক থেকে বেশি হয়, তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বোঝা গেল। যদি শক্তি কার্য অপেক্ষক থেকে কম হয়, আমি আলো ফেলতে থাকলে অনেক সময় ধরে, তাতেও কিন্তু বেরোবে না, ঠিক আছে। তো এই যে তাৎক্ষণিক আচরণ হওয়ার কারণ কি, তাৎক্ষণিক আচরণ হওয়ার কারণ হচ্ছে যে কোনো জিনিস আমি যদি বলি কাউকে ধাক্কা দিয়ে আমি বের করে দিতে চাই সঙ্গে সঙ্গে, তার মানে ওখানে কি ডাইরেক্ট হিট হওয়া উচিত। ডাইরেক্ট হিট বলতে কি, দুটো কণা যদি সংঘাত হয়, তাহলে কিন্তু ওদের স্থান চেঞ্জ হতে পারে সঙ্গে সঙ্গে। কিন্তু আমি হাওয়া দিয়ে যদি চেষ্টা করি, যে হাওয়া দিয়ে চাইছি যে কাউকে সরাতে, তাহলে কিন্তু অত তাড়াতাড়ি হবে না। কারণ কি, হাওয়া বা কোনো বাতাসের ফ্লো কিন্তু একটা জায়গা জুড়ে যাচ্ছে, একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে না। তার মানে এই যে আলো এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোচ্ছে, এটা আমি আলোর কোন তত্ত্ব থেকে বলতে পারি, যদি আমি আলোকে কণা হিসেবে ধরি। যদি আলোকে তরঙ্গ হিসাবে ধরি, তরঙ্গ কিন্তু কোনো জায়গাতে গিয়ে শক্তি কেন্দ্রীভূত করতে কিছুটা সময় লাগবে, ঠিক আছে। ধরো এইখানে অনেক ইলেকট্রন আছে, একটা আলো তরঙ্গের মতো যদি বলি, তাহলে তরঙ্গ গিয়ে একটা ইলেকট্রনের উপরে শক্তিকে কেন্দ্রীভূত হতে কিছুটা সময় লাগবে। তাহলে তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে না, যাচ্ছে কি দিয়ে, কণা তত্ত্ব দিয়ে। তাহলে কি বলছে দেখ, এইচ নিউ শক্তি সম্পন্ন ফোটনের সঙ্গে ইলেকট্রনের সরাসরি স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে শক্তির হস্তান্তর হয়। এজন্য আলোক রশ্মির আপতন ও ফটো ইলেকট্রন মিশ্রণের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না, কণা হিসাবে ধরে নিয়েছি বলে। 4 নম্বর পয়েন্ট দেখ, আপতিত আলোর উপর আলোক তড়িৎ প্রবাহ মাত্রার নির্ভরতা কি। কম্পাঙ্ক স্থির রেখে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে, ভালো করে শোন, কম্পাঙ্ক স্থির রেখে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে ধাতব পাতের ওপরে আপতিত ফোটন সংখ্যা বৃদ্ধি পায়। আপতিত ফোটন সংখ্যা বৃদ্ধি পেলে
ফোটন এবং ধাতু মধ্যস্থ ইলেকট্রনের মধ্যে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হয় এবং আলোক তড়িৎ প্রবাহমাত্রা বলে, যেটা আমরা নোটে লিখেছি এখানে, কি না? ঠিক আছে, এবারে দেখ আমি কিছু কিছু গ্রাফ টানছি, ঠিক আছে, কিছু কিছু গ্রাফ টানছি, যেমন এক মিনিট, এক মিনিট, গ্রাফ করার আগে আমি আর কিছু বলে নিচ্ছি, তারপরে গ্রাফে যাচ্ছি। দেখ, আলোক তড়িৎ ক্রিয়া যেটা বলছি, তার যে এক্সপেরিমেন্ট ছিল সেগুলো আমরা একবার দেখে নেবো, ঠিক আছে? লাস্ট চ্যাপ্টার মানে লাস্ট চলছে অঙ্ক, আমি একদম লাস্টে নিচ্ছি। শোন, এখানে লেখ ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট কি কি হয়েছে, এক্সপেরিমেন্ট কি কি হয়েছে, ঠিক আছে? হয়েছে ফটো ইলেকট্রিক এফেক্টের কি কি এক্সপেরিমেন্ট করে করে লাস্ট পর্যন্ত কনক্লুশনে কি এসছে, এবং সেই অনুযায়ী আমরা গ্রাফ করতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে শোন, অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রথমে হার্জ, হেনরি হার্জ, যে হার্জ যে সায়েন্টিস্ট, সে কি করেছে, এরকম একটা কাঁচের নল নিয়েছে, এরকম একটা কাঁচের নল নিয়েছে, এই কাঁচের নলে কি করেছে, দুটো প্লেট নিয়েছে, দুটো প্লেট, ঠিক আছে, দুটো প্লেট নিয়েছে, দুটো প্লেট নিয়ে একটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে জুড়েছে আর একটাকে পজিটিভের সঙ্গে জুড়েছে, বাট এখানে একটা গ্যালভানোমিটার নিয়েছে, এটা সেটা এরকম, ক্লিয়ার? এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। তো হয়েছে কি, এখানে কি তড়িৎ প্রবাহ হবে, হ্যাঁ কি না, তড়িৎ প্রবাহ হবে, হ্যাঁ কি না, এরকম একটা সেটআপ আছে, এখানে তড়িৎ প্রবাহ হবে কি হবে না, হবে না, কেন হবে, মাঝে তো ফাঁকা জায়গা, যাবে কি করে, তাই না? এখান থেকে আমি যদি ব্যাটারি জুড়েও দিই, এখানে কিন্তু ফাঁকা জায়গা, কোনো কিন্তু তড়িৎ প্রবাহ হবে না, এরকম কিন্তু চেষ্টা করছিল যে, অ্যাকচুয়ালি এটা বুঝতে চাইছিল যে যে তারের মধ্যে দিয়ে তো কারেন্ট যায়, বাট দুটো প্লেটকে যদি কাছাকাছি রেখে আমি ব্যাটারির সঙ্গে জুড়ি, তাহলে কি কারেন্ট যাবে কিনা, এরকম দেখ। তো হয়েছে কি, অ্যাক্সিডেন্টালি কোনো একটা আলো এসে এর উপরে পড়েছে, ঠিক আছে, মানে ও নিজে কিন্তু ফেলেনি, পড়েছে, যেই আলো পড়েছে দেখছে এখানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন হচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কিন্তু ও নিজের থেকে আলো ফেলে দেখে যে যেই আলো ফেলা হচ্ছে কারেন্ট যাচ্ছে, আলো যখন ফেলছে না কারেন্ট যাচ্ছে না, তার মানে এখান থেকে এটুকু ক্লিয়ার হলো যে ধাতু পৃষ্ঠে যদি আলো ফেলা হয়, সেখান থেকে আধান বা ইলেকট্রন বেরোচ্ছে এবং কারেন্ট পাচ্ছে, বাট এটাকে আর বেশি কিছু এক্সপ্লেন করতে পারেনি হার্জ, কিন্তু নাম কিন্তু চলে যায় হার্জের উপরে, যে আলোক তড়িৎকে আবিষ্কার করে ফেলেছে, অ্যাক্সিডেন্টাল হলেও করেছে প্রথম। একে এবার ব্যাখ্যা করে কে, লেনার্ড, ঠিক আছে, লেনার্ড, লেনার্ড আর হচ্ছে কি মিলিকান, মিলিকানের নাম শুনেছিস? এগুলো লাগবে না, পরীক্ষাতে দেবে না, বা শুনছি কি কিসের জন্য, কেন কি জিনিস ক্লিয়ার হবে, ঠিক আছে, এটুকু করেছে। এবার লেনার্ড এবং মিলিকান কি করেছে, এই এক্সপেরিমেন্ট গুলো আরো ডিটেলসে করেছে এবং ব্যাখ্যা করেছে কিসের হিসাবে, আলো তরঙ্গ তত্ত্ব হিসাবে, কেন কি তখন পর্যন্ত তরঙ্গ তত্ত্বই চলছে। কি হয়েছে, যে ব্যাখ্যাগুলো মানে যেগুলো করেছে, এটা 5 রকমের এক্সপেরিমেন্ট করেছে, 5 রকমের, এবং সেই 5 রকমের উপর আমরা কিন্তু গ্রাফ করব, ঠিক আছে। কিন্তু এই গ্রাফের এক্সপ্লেনেশন আমরা এখন কি দিয়ে করব, কণা ধরেই করব, কেন কি যেহেতু আমরা কণা নিয়ে পড়ছি, এ তো ভুল ছিল না, যে ব্যাখ্যাগুলো তরঙ্গ তত্ত্ব দিয়ে দিয়েছিল সেগুলো ভুল ছিল। এবার দেখ, যে এক্সপেরিমেন্ট গুলো করেছিল তাদের উপরে আমরা কি করতে থাকবো, একটা একটা করে গ্রাফ করতে থাকবো, এবং সেই গ্রাফ আছে তোদের এখানে, ঠিক আছে, যদিও নাম বলেনি, বাট গ্রাফ গুলো তোদের আছে, আমরা গ্রাফ করব এবং পরে হচ্ছে এক্সপ্লেন করব কিভাবে, কণা তত্ত্ব দিয়ে, ঠিক। আচ্ছা, এরপরে কে আসে, এরপরে আসে আইনস্টাইন, আইনস্টাইন কিন্তু এখানে আসে, এসে কি করে, ফটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশন গুলো আমরা একটু আগে লিখেছি যতগুলো, সেই ইকুয়েশন গুলো দেয়, আইনস্টাইন যে যে স্বীকার্য ধরেছে এবং আলোকে কণা হিসাবে ধরে নেয়, ঠিক আছে। তো প্রথমে আমি কি করব না, লেখচিত্র আঁকতে শুরু করব। প্রথমে একটা লেখচিত্র কি হচ্ছে, 1 নম্বর, আই পিই ভার্সাস কি হচ্ছে,
ইন্টেন্সিটি বলছি, মানে আলোক তড়িৎ, বাংলায় লিখি আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা গ্রাফ করছি কার সঙ্গে, আপতিত আলোর তীব্রতার সঙ্গে, আপতিত আলোর তীব্রতা গ্রাফ করছি, ঠিক আছে। এদিকে লিখছি আই, আর এদিকে লিখছি কি তীব্রতা, ঠিক, আপতিত আলোর তীব্রতা, আপতিত আলোর তীব্রতা। আমি এদিকেই রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখ এখানে কি হয়েছে, এইখানে যে উৎসটা নেওয়া হয়েছে এটা সোর্স, এখান থেকে যে বিকিরণ আসছে, যদি কোনো উৎস মেনশন না করে থাকে আমরা কি ধরনের উৎস ধরবো, বিন্দু উৎস, নাকি না, বিন্দু উৎস। আচ্ছা বল, এই উৎস থেকে প্লেট পর্যন্ত দূরত্ব ধরো আর, বল তীব্রতা উৎস থেকে দূরত্বের উপরে কিভাবে নির্ভর করে বিন্দু উৎসের ক্ষেত্রে, আই সমান পাওয়ার বাই এরিয়া, মনে আছে, তীব্রতা, তীব্রতা মানে কি শক্তি বাই সময় ইন্টু ক্ষেত্রফল, শক্তি বাই সময় মানে কি ক্ষমতা, আর ক্ষেত্রফল আছে। তারপরে আমরা লিখেছিলাম, কোথায় এটা কোথায় লিখেছিলাম বলতো, ওই হাইগেন্সের নীতির যে চ্যাপ্টার ছিল আলোক তরঙ্গ তত্ত্ব চ্যাপ্টারে, এখানে লিখেছিলাম 4πr², মনে পড়ছে না, যে বিন্দু মানে হচ্ছে বাল্ব এবং টিউবলাইটের মধ্যে কার তীব্রতা বেশি হবে, ঠিক আছে না, ওখানে ছিল না যে আই প্রপোর্শনাল টু 1/r², মানে তীব্রতা। এখানে দেখ আমি ইন্টেন্সিটি লিখছি, ইন্টেন্সিটি লিখছি কেন কি এখানে আই হচ্ছে কি কারেন্ট, হচ্ছে কি আই হচ্ছে কি আই কারেন্ট, আমি লিখে দিচ্ছি আইপিই লিখে দিচ্ছি, অটো ইলেকট্রিক কারেন্ট, তাহলে বোঝাবে এখানে কিন্তু ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে আমি উৎস রেখেছি, এখান থেকে দূরত্ব এখন ধরো আছে 10 সেমি, যদি উৎসকে আমি প্লেটের কাছে নিয়ে আসি তাহলে তীব্রতা বেড়ে যাবে, নাকি না, তাহলে আমি উৎসকে কাছে দূরে করে করে তীব্রতা বাড়াতে কমাতে পারি, হ্যাঁ কি না। এখানে ধরো একটা টর্চ লাইটই আছে, একে এ এখন আছে এখানে, তাহলে এখন এখানে যে তীব্রতা হবে যদি আমি কাছে নিয়ে আসি তাহলে দূরত্ব কমছে, তীব্রতা বাড়বে, এরকম করে করতে পারে। আচ্ছা তারপরে বলেছি যে এই যে আইপিই মানে ফটো ইলেকট্রিক যে কারেন্ট, সেটা কিন্তু তীব্রতার সহিত সমানুপাতিক। কেন, তীব্রতা বেশি, তীব্রতর আলো হলে বেশি সংখ্যক ফোটন আসবে, বেশি সংখ্যক ফোটনের সঙ্গে যদি ধাক্কা হয় তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, তার মানে হচ্ছে কি না এইখানে যে কারেন্ট হচ্ছে সেটা বাড়বে, তাহলে গ্রাফ কিরকম হবে, এরকম, গ্রাফ কিরকম হবে এরকম, ঠিক আছে, সমানুপাতিক। এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে এক্স, এখানে কিছু একটা ধ্রুবক আসবে, করতে পারিস ক্যালকুলেশন করতে পারিস। আচ্ছা আমি এখানে ডিটেলসে লিখলে লিখতে পারি যে, দেবে না এগুলো ছাড়ো, দরকার নেই, আমি চাইছিলাম যে বলতে এখানে যে কত দূরত্বে থাকলে কত কারেন্ট হবে, বাট অত ডিটেলসে যাবে না, শুধু গ্রাফ হলেই চলবে, ছাড়ো, হয়েছে। তাহলে প্রথম গ্রাফ আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তীব্রতার সঙ্গে গ্রাফ, ঠিক আছে, সমানুপাতিক হচ্ছে, এরকম গ্রাফ হচ্ছে, ফার্স্ট গ্রাফ হলো কমপ্লিট, সিম্পল গ্রাফ। দেখ এখানে এখানে হচ্ছে এরকম, এ কত নতি টতি এত কিছু জিজ্ঞেস করবে না, ছাড়ো, এরকম হচ্ছে লেখচিত্র প্রথম। এরপরে হয়েছে কি 2 নম্বর লেখচিত্র, এটা হচ্ছে কি এক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে গেল, লেনার্ড এবং মিলিকান মিলে করেছে, 1 নম্বর এক্সপেরিমেন্ট হয়ে গেল। 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে কি, 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে যে, দেখি 2 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে বিভবের লেখচিত্র, আইপিই ভার্সাস হচ্ছে কি ভি, আমি লিখছি কালেক্টর। দেখ অ্যাকচুয়ালি কি হচ্ছে শোন, এখানে তো দুটো প্লেট নিয়েছি না, এখানে দুটো প্লেট নিয়েছি তাই না, দুটো প্লেট নিয়েছি, দুটো ধাতব প্লেট নিয়েছি, বলেছি কি এর সঙ্গে এখন নেগেটিভ পজিটিভ জোড়া আছে, গ্যালভানোমিটার এরকম আছে সেটা, তাই না,
তো কি বলা হচ্ছে, এর উপরে আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবারে কি বলা হচ্ছে যে কিছু এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমি ব্যাটারিকে উল্টো পোলারিটিতেও জুড়তে পারি। আচ্ছা দেখ, ক্যাথোড অ্যানোড কাকে বলে? ব্যাটারি কোনটার সঙ্গে মানে ক্যাথোড কোনটাকে বলবো, ব্যাটারি পজিটিভের সঙ্গে জোড়া না নেগেটিভের সঙ্গে জোড়া? ক্যাথোড কোনটাকে বলো? ক্যাথোড ব্যাটারির পজিটিভের সঙ্গে জোড়া না নেগেটিভের সঙ্গে জোড়া? কেমিস্ট্রি গুলে ঘন্ট খা। ক্যাথোড ব্যাটারি কোনটার সঙ্গে জোড়া, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হয়নি যখন নেগেটিভ হবে, আর বেঁচে আছে বা কি? শোন কি বলছি, শোন। এই একটা এরকম আছে, দেখ একবার শুনে নে, বুঝে যাবি। ক্যাথোড নাম এসছে কেন? যেটাতে ক্যাটায়ন যায়, বোঝা গেল? ক্যাটায়ন যাচ্ছে, ধরো আমি বললাম যে Na+, Na+ হচ্ছে কি ক্যাটায়ন, Cl- হচ্ছে কি অ্যানায়ন। এ যদি এখানে যায় তাহলে এর নাম হচ্ছে কি ক্যাথোড। আগে তো দেখি যে আমি প্রথমে ক্যাটায়ন এখানে পাঠিয়ে দিয়েছি, Cl- এখানে গেছে, অ্যানায়ন গেছে, মানে এর নাম কি অ্যানোড। এবারে তুই নিজে বল, এ নিশ্চয়ই আগে থেকে নেগেটিভ ছিল তবে গিয়ে তো পজিটিভ এসছে, তাই না? আর অ্যানোডে অ্যানায়ন গেছে মানে অ্যানোড নিশ্চয়ই আগে থেকে পজিটিভ ছিল। তার মানে ব্যাটারির নেগেটিভের সঙ্গে ছিল আর ব্যাটারি পজিটিভের সঙ্গে ছিল। তাহলে কিরকম বলবি শোন, ক্যাথোডে যাবে ক্যাটায়ন, তার মানে ক্যাথোড আগে থেকে নেগেটিভ ছিল, বোঝা গেল না? ক্যাথোডে যাবে ক্যাটায়ন, মানে ক্যাথোড আগে থেকে নেগেটিভ ছিল, মানে ব্যাটারির নেগেটিভের সঙ্গে জোড়া ছিল, ব্যাস। তার মানে আমি যেখানে লিখেছি, আমি যেখানে লিখেছি এই ব্যাটারির নেগেটিভের সঙ্গে এখন যেটা জোড়া আছে একে কি বলবো, ক্যাথোড, এটা অ্যানোড। কিন্তু লেনার্ড কি বলছে যে পরীক্ষার সময় একে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, এদিক পজিটিভ ওদিক নেগেটিভ করতে, তাহলে একটা পরীক্ষাতে ক্যাথোড অ্যানোড কাকে বলবো? তাহলে আমাকে বারবার নাম চেঞ্জ করতে হবে না। এই জন্য এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে এমিটার বা নিঃসারক। নিঃসারক মানে কি, যে ইলেকট্রন নিঃসরণ করে, হ্যাঁ কি না? আর এই ইলেকট্রন গ্রহণ করে বলে একে বলে সংগ্রাহক। বোঝা গেল কিনা বল? নাম কি দেওয়া হলো, যে ইলেকট্রন নিঃসরণ করছে তার নাম নিঃসারক, আর যে গ্রহণ করছে সে হচ্ছে কি সংগ্রাহক। আমরা কার গ্রাফ এখানে নিয়েছি, আমরা হচ্ছে কি কালেক্টরের পোটেনশিয়াল আমরা নিচ্ছি, ঠিক আছে? হয়েছে, একবার দেখে নে। তো এখানে দেখ, এখানে আমরা কিসের লেখচিত্র করছি, যে ফটো ইলেকট্রিক কারেন্টের সঙ্গে, মানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে কালেক্টরের যে বিভব, আমি এখানে লিখছি আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? আর এদিকে লিখছি ভিসি, ঠিক আছে? এবার দেখ, এখন সংগ্রাহক প্লেট ব্যাটারি কোনটার সঙ্গে জোড়া আছে, পজিটিভের সঙ্গে। আমি প্রয়োজন হিসাবে কিন্তু একে ব্যাটারি নেগেটিভের সঙ্গে জুড়তে পারি। এবার দেখ কি হচ্ছে, প্রথমে যদি বলি Vc0, মানে সংগ্রাহক প্লেট কোনো বিভবের সঙ্গে জোড়া নেই, মানে কোনো ব্যাটারি নেই ধরো, ঠিক আছে, কোনো ব্যাটারি নেই। তো হবে কি, নিঃসারক থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে, শোন আমি একটা উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি, যে ফোটন গুলো এসে পড়েছে তাদের শক্তি হচ্ছে কত, তাদের শক্তি হচ্ছে ই ইনসিডেন্ট কত হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। আর এই ধাতুর কার্য অপেক্ষক ফাই হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে তাদের গতিশক্তি কত হবে বল? গতিশক্তি হবে 0 থেকে 3 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত, হ্যাঁ কি না? 0 থেকে 3 মানে 0 হবে মিনিমাম, ম্যাক্সিমাম হবে কত, 5 - 2 মানে 3। তার মানে সব ইলেকট্রনের গতিশক্তি সমান নয়, হলো? কিছু ইলেকট্রনের গতিশক্তি 0, কিছু হচ্ছে এর মধ্যে থাকবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। এবার বলছে কি, যখন কালেক্টরের পোটেনশিয়াল 0, মানে কালেক্টর কোনো বিভবের সঙ্গে নেই, এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে, যার গতিশক্তি বেশি সে কিন্তু নিজে নিজেই ওখানে পৌঁছে যাবে, এখানে টানার কোনো প্রয়োজনই নেই, বোঝা গেল কি? তো এ নিজে নিজেই পৌঁছে যাবে। দেখা গেল এখানে যে গেছে 10টা ইলেকট্রন গেছে, তার জন্য কারেন্ট ধরো এটা হচ্ছে, এখন ক্লিয়ার, কারেন্ট এটা হলো ভেলোসিটি। এখানে হচ্ছে আমি কি বলছি, পোটেনশিয়াল অফ হচ্ছে কি কালেক্টর, মানে সংগ্রাহকের পোটেনশিয়াল আমি 0 রেখেছি, মানে সংগ্রাহকের বিভব আমি 0 রেখেছি,
তখন কিন্তু কিছু ইলেকট্রন নিজস্ব গতিশক্তির জন্য পৌঁছে যাচ্ছে, একটা কারেন্ট পাওয়া গেল। ঠিক আছে, এবার আমি সংগ্রাহকের প্লেটকে ব্যাটারির পজিটিভের সঙ্গে জুড়ে রেখেছি। তাহলে ব্যাটারির পজিটিভ মানে এখন পজিটিভ। তো দেখ, ইলেকট্রন যে নেগেটিভ আধান তাকে কি করবে, টানবে, হ্যাঁ কি না, টানবে। মানে আগে যারা নিজে নিজে পৌঁছে গিয়েছিল একা একাই, কোনো এখানে পোটেনশিয়াল দেয়নি, একা একা পৌঁছে গেছে, তার জন্য কারেন্ট এটা। দেখা গেল এখান থেকে কত, 100টা ইলেকট্রন বেরিয়েছে অ্যাট এ টাইম, 100টা ইলেকট্রন বেরিয়েছে, তার মধ্যে 10টা ধরো নিজস্ব গতিশক্তির জন্য একা একা পৌঁছে গেছে, আর 90টা যেতে পারেনি, অতটা গতিশক্তি নেই যে এখান থেকে একা একা চলে যাবে। এবার আমি কি করেছি, এই ব্যাটারি, এই যে সংগ্রাহকের প্লেটটাকে আমি পজিটিভ করছি, কিছুটা পজিটিভ ভোল্টেজ যদি বাড়াই টানতে থাকবে। প্রথমে 10টা গিয়েছিল, পরে 20টা, 30টা, 40টা, মানে আমি সংগ্রাহকের যদি পজিটিভ পোটেনশিয়াল বাড়াতে থাকি, কারেন্ট বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একটা সময় পরে 100টা ইলেকট্রনকেই টেনে নেবে। তারপরে যদি আমি আরো বাড়াই, আর তো নেই, 1 সেকেন্ডে 100টা ছাড়ছে, আমি যদি 100টাই টেনে নিই, তাহলে আর তো কারেন্ট বাড়ানোর মতো স্কোপই নেই। তার মানে কি হচ্ছে, কারেন্ট বাড়তে বাড়তে একটা সময় কি হবে, স্যাচুরেট করে যাবে, মানে কি সম্পৃক্ত প্রবাহে পৌঁছে যাবে। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা এটা লিখেছি আই, ই লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি বলতো, সম্পৃক্ত প্রবাহতে পৌঁছে গেছে, সম্পৃক্ত প্রবাহ, সম্পৃক্ত প্রবাহতে পৌঁছে গেছে। তার মানে কি হলো, কালেক্টরের পোটেনশিয়াল জিরো থাকলে তখন কিছু ইলেকট্রন নিজস্ব গতিশক্তির জন্য পৌঁছে যাবে, তার জন্য একটা কারেন্ট পাওয়া যাবে, মিনিমাম একটা হচ্ছে কি, মোটামুটি একটা লো কারেন্ট পাওয়া যাবে। এরপরে আমি যদি কালেক্টরের ভোল্টেজ বাড়াতে থাকি এবং পজিটিভ করতে থাকি, তাহলে কি হবে, ইলেকট্রনকে টানতে থাকবে, বেশি বেশি ইলেকট্রন টানতে থাকবে, কারেন্ট বাড়তে থাকবে, কিন্তু একটা সময় কি হবে, 1 সেকেন্ডে যতগুলো ছাড়ছে ততগুলো টেনে নেবে, মানে কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছে গেছে। এরপর আমি যতই ভোল্টেজ বাড়াই না কেন, আর এর বেশি টানতে পারবে না, উল্টো দিকে যাচ্ছি। এখন আমি একে করলাম নেগেটিভ আর একে করলাম পজিটিভ, মানে কালেক্টরের পোটেনশিয়াল আমি নেগেটিভ করছি। এখন কি হবে, এই প্লেট যদি নেগেটিভ হয়ে যায়, শোন, এই প্লেট যদি নেগেটিভ হয়ে যায়, ইলেকট্রন নেগেটিভ চার্জ, নাকি না, এ কি করবে, একে বিকর্ষণ করবে, এ যেতে চাইছে এদিকে কিন্তু একে বিকর্ষণ করবে, মানে কি কম কম আসবে। মানে কি হবে, আমি যদি -1 ভোল্টেজ করি তাহলে কারেন্ট একটু কম, -2 করি কারেন্ট আরো কম, -3 করি কারেন্ট আরো কম, এই করতে করতে একটা ভোল্টেজ পাওয়া যাবে নেগেটিভ, মানে কালেক্টরের নেগেটিভ একটা ভোল্টেজ পাওয়া যাবে, যে ভোল্টেজে কিন্তু কোনো ইলেকট্রনই পৌঁছাতে পারবে না। কোনো ইলেকট্রন মানে কোন ইলেকট্রন, যার গতিশক্তি সর্বোচ্চ, সেই তো আগে পৌঁছেছিল, তাকেও পৌঁছতে দেবে না, এমন একটা নেগেটিভ ভোল্টেজ। একেই বলছে কি, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব মানে কি, এখান থেকে যে 0 থেকে 3 ইলেকট্রন ভোল্টের গতিশক্তির ইলেকট্রন গুলো বেরিয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি গতিশক্তি কত, 3 ইলেকট্রন ভোল্টের, এই তো সব থেকে আগে গেছিল। এবারে আমি কি করেছি, যদি কালেক্টরের ভোল্টেজ আমি নেগেটিভ করি, তাহলে একে বিকর্ষণ করতে থাকবে, আসতে দেবে না, এ চাইছে আসতে, একে আসতে দেবে না, আসতে দেবে না মানে কি কারেন্ট কমবে। আমি পোটেন হচ্ছে এ হচ্ছে কি, কালেক্টরের ভোল্টেজ -1 করেছি, একটু কারেন্ট কমবে, -2 করলে আরো বেশি বিকর্ষণ করবে, আরো কমবে। এরকম করতে করতে কালেক্টরের একটা ঋণাত্মক বিভব হবে, যে বিভবের জন্য এমিটার থেকে এমিটার থেকে নির্গত সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও এখানে পৌঁছাতে পারবে না এবং কারেন্ট হবে জিরো। সেটাকে আমরা কি বলবো, নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। এস মানে কি, স্টপিং, মানে কারেন্টকে স্টপ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই গ্রাফ হলো, শুধু গ্রাফটা টানবি, এই গ্রাফ হয়ে যাওয়ার পরে আমরা নিবৃত্তি বিভবের সংজ্ঞা লিখে নেব। শুধু গ্রাফটা লেখ আগে প্রথমে। গ্রাফ করেছি কার, আলোক তড়িৎ প্রবাহের সঙ্গে বিভবের, আলোক তড়িৎ প্রবাহের সঙ্গে বিভবের।
এগুলো লেখা যায়? লেখা যায়। সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে মানে কি, যে পরিমাণ শক্তি নিয়ে এসেছে ফোটন মাইনাস যে পরিমাণ হচ্ছে কি এটা কার্য অপেক্ষক, ঠিক না? আচ্ছা, আমি বলেছি কি যে এই ধাতু থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি, আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে কত, ক্যালকুলেশন করা যাবে। ধরো শক্তি নিয়ে এসছে কত, 5 ইলেকট্রন ভোল্ট, আর ফাই হচ্ছে কত, 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে সর্বোচ্চ গতিশক্তি হবে কত, 3 ইলেকট্রন ভোল্ট। তো এই ইলেকট্রনটা এখন 3 ইলেকট্রন ভোল্টের গতিশক্তি নিয়ে যাচ্ছে। বল কালেক্টরের নেগেটিভ ভোল্টেজ কত করলে একে আটকে দেবে? 3 ভোল্ট। ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা আমরা পড়েছিলাম, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে গেলে যে পরিমাণ গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস পায়, এখান থেকে গতিশক্তি নিয়ে বেরিয়েছে কত, 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই গতিশক্তিটাকে আমি কত বিভব, দেখ এখানে হাফ এম ভি স্কোয়ার মানে এখানে হচ্ছে গতিশক্তি সমান আমি কি লিখবো, কিউভি। গতিশক্তি এখানে হচ্ছে কি গতিশক্তি, আর কৃতকার্য ইলেকট্রিক্যাল ওয়ার্ক এখানে হচ্ছে কত না, ই ইন্টু ভি স্টপিং। যে পরিমাণ বিভব দিলে এই গতিশক্তিটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে এটা, আর আমি পোটেনশিয়াল দিয়েছি কত, তো আমরা সহজ করে বলতে পারি কি, এখান থেকে যে গতিশক্তিটা নিয়ে বেরিয়েছে আমি কত বিভব দিলে সেই পরিমাণ গতিশক্তি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, আগে এটা ছিল পরে জিরো হয়েছে, এটা গতিশক্তির পরিবর্তন। তো এটা হচ্ছে কি ডেল্টা কাইনেটিক এনার্জি, কি না, ডেল্টা কাইনেটিক এনার্জি। আর এটা হচ্ছে কি ডাব্লিউ অল। কৃতকার্য কত হচ্ছে, তড়িৎ কৃতকার্য মানে কি আধান গুণ বিভব, আধান ইলেকট্রন বিভব পার্থক্য এদের মধ্যে আমি এখন ভি স্টপিং রেখেছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ই ভি স্টপিং সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। লেখা যায় এতগুলো? লেখা যাচ্ছে। প্রথমে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। কাইনেটিক এনার্জিকে হাফ এম ভি স্কয়ার লিখছি, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামকে আমি কি লিখতে পারি, ই ভি স্টপিং। ই ভি স্টপিং, দেখ আমি কিরকম বলছি। আমি বললাম নির্গত ইলেকট্রনের গতিশক্তি 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে স্টপিং পোটেনশিয়াল কত, 3 ভোল্ট। আমি যদি উল্টো বলি স্টপিং পোটেনশিয়াল 5 ভোল্ট, তাহলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত, 5 ইলেকট্রন ভোল্ট, কি না? হ্যাঁ, তাহলে এগুলো লেখা হলো। আরো আমি এখান থেকে কি লিখতে পারি, ই ভি স্টপিং সমান, ই ভি স্টপিং সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। কেন কি আমি একটু পরে আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমি আসবো। বল স্টপিং পোটেনশিয়াল যদি বলি কার উপরে নির্ভর করছে, ভি স্টপিং যদি আমি এই ইকুয়েশনটাকে নিয়ে আসি, ভি স্টপিং সমান এইচ যদি কমন নিই, নিউ মাইনাস নিউ নট, নিচে আসবে ই। বলতো এখানে এইচ বাই ই এটা কি ধ্রুবক, নিউ হচ্ছে কি আপতিত বিকিরণের কম্পাঙ্ক, আর নিউ নট তো সূচনা কম্পাঙ্ক। তাহলে স্টপিং পোটেনশিয়াল কার উপর নির্ভর করবে, আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপর। অবশ্যই আপতিত বিকিরণ যদি, দেখ ধাতুর কার্য অপেক্ষক তো ধরো আমি বললাম ফাই হচ্ছে কত, 2 ইলেকট্রন ভোল্ট। যদি আপতিত বিকিরণ 5 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে নিয়ে বেরোবে কত, 3 ইলেকট্রন ভোল্ট। যদি আপতিত বিকিরণ 7 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে নিয়ে বেরোবে কত, 5 ইলেকট্রন ভোল্ট। ধাতুর কার্য অপেক্ষক তো ফিক্সড, যত বেশি নিয়ে আসবে তত বেশি নিয়ে বেরোবে, যত বেশি নিয়ে আসবে তত বেশি নিয়ে বেরোবে, মানে কি যত বেশি কম্পাঙ্ক হবে তত বেশি গতিশক্তি, যত বেশি গতিশক্তি তত স্টপিং পোটেনশিয়াল বেশি, কি না? তাহলে আমি কি লিখবো, নিবৃত্তি বিভব এখানে লিখে দেবো, নির্ভর করে, নির্ভর করে আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপর, আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপর, আপতিত বিকিরণের কম্পাঙ্কের উপর। আমি লিখছি নিউ বাড়লে ভি স্টপিংও বাড়বে। নিউ যদি বাড়ে মানে আপতিত বিকিরণের কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে স্টপিং পোটেনশিয়াল বাড়বে, একদম।
যদি আপতিত বিকিরণের কম্পাঙ্ক বাড়ে তাহলে স্টপিং, এরকম ভাব, দেখ পরীক্ষাতে কিরকম ভাবি, আপতিত বিকিরণের কম্পাঙ্ক বেশি মানে বেশি শক্তি নিয়ে আসছে, কার্য অপেক্ষক ঠিক আছে, মানে বেশি শক্তি নিয়ে বেরোবে, বেশি শক্তি নিয়ে বেরোবে ইলেকট্রন, ওকে যদি আটকাতে চাই তাহলে বেশি নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, নাকি না? এরকম হচ্ছে। তার মানে এরপরে আরেকটা গ্রাফ কি আসবে, যে এটাই গ্রাফ করছি, তবে কি হচ্ছে এখানে, আমি রেখেছি কি নিউ হচ্ছে কি ফিক্সড, মানে আপতিত বিকিরণের কম্পাঙ্ক আমি কি রেখেছি ধ্রুবক। তাহলে আপতিত বিকিরণের কম্পাঙ্ক যদি আমি ধ্রুবক রাখি তাহলে কি হবে বল, এইখানে কোথাও একটা স্টপিং পোটেনশিয়াল হবে, এইখানে কোথাও একটা স্টপিং পোটেনশিয়াল হবে। এবারে আমি করলাম কি তীব্রতা বাড়াচ্ছি, এবারে আমি বললাম প্রথমে হচ্ছে যে তীব্রতা সেটা কম তীব্রতা, তাহলে তার জন্য গ্রাফ হবে এরকম, ধরো এটা হচ্ছে কি তীব্রতা, আমি বলছি কি তীব্রতা, আমি ধরো বললাম I1, এখানে দিক কিন্তু আছে IPEE মানে ফটো ইলেকট্রিক কারেন্ট, আর I1 মানে কি তীব্রতা 1, ঠিক আছে। এদিকে হচ্ছে কিন্তু ভি হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে কি স্টপিং পটেনশিয়াল। বেশ, এই তীব্রতার থেকে আমি যদি বেশি তীব্রতার আলো ফেলি তাহলে কারেন্ট বেশি হবে, কিন্তু স্টপিং পটেনশিয়াল কিন্তু সেম থাকবে, ঠিক আছে। আমি যদি আরেকটা করি, আরেকটা এর মাঝ দিয়ে টেনে দিচ্ছি, তিনটে করে, ঠিক আছে। এটা হচ্ছে I2, I3, তার মানে আমি যত বেশি তীব্রতর আলো ফেলবো তত বেশি স্যাচুরেশন কারেন্ট হবে, নাকি না? কিন্তু স্টপিং পটেনশিয়াল ঠিক থাকবে, কেন কি কম্পাঙ্ক ঠিক, ঠিক না? তাহলে এখানে আমি লিখবো কি এর হচ্ছে এটা, এটা এর এটা, এর এটা। এখানে বল কোনটা তীব্রতা বেশি, I3 বেশি, এখানে I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1, এগুলো কিন্তু তীব্রতা। আর IPE হচ্ছে কি, IPE হচ্ছে কি না আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কম্পাঙ্ক, আপতিত বিকিরণের কম্পাঙ্ক স্থির রেখে যদি আমি আলোক তড়িৎ ক্রিয়ার সঙ্গে বিভবের লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্রগুলো হবে এরকম, হ্যাঁ এরকম বেঁকে যাবে, কেন কি পুরোপুরি একদম যে সমানুপাতিক যে সোজা হবে তা নয়, এরকম হচ্ছে, ঠিক আছে। মানে আস্তে 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 বাড়তে থাকবে, ঠিক আছে। বেশ, এটা হচ্ছে কত নম্বর হলো, তাহলে 3 নম্বর, 3। তারপরে 4 নম্বরে কি হচ্ছে, 4 নম্বরে এবার আমি কি রাখবো, তীব্রতাকে আমি ধ্রুবক রেখেছি এবং রেখেছি কি আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে বিভবের লেখচিত্র করছি। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা মানে আইপিই সঙ্গে ভিসি কালেক্টরের করছি। তবে এখানে কোনটা ঠিক রেখেছি, ওখানে নিউ ঠিক রেখেছিলাম, এখানে হচ্ছে কি আমি লিখবো কি তীব্রতা ধ্রুবক রেখেছি, তীব্রতা ধ্রুবক। বল তীব্রতা ধ্রুবক রাখলে স্যাচুরেশন কারেন্ট ধ্রুবক হবে, তীব্রতা উপরে নির্ভর করছে সম্পৃক্ত প্রবাহ, সম্পৃক্ত প্রবাহ, তাহলে সম্পৃক্ত প্রবাহ ধ্রুবক থাকবে, এরকম গ্রাফ হচ্ছে IPEE, এটা হচ্ছে কত ভিসি, সম্পৃক্ত প্রবাহ ধ্রুবক থাকবে। তবে তবে দেখ এখানে, এখানে নিউ কিন্তু আলাদা, মানে কম্পাঙ্ক নিউ আলাদা, যদি বলি নিউ আলাদা মানে আপতিত বিকিরণের আমি কম্পাঙ্ক আলাদা করেছি, যার কম্পাঙ্ক কম তার জন্য স্টপিং পটেনশিয়াল কম VS1, যার কম্পাঙ্ক বেশি তার জন্য স্টপিং পটেনশিয়াল বেশি, তাই না? তো এখানে নিউ ওয়ান কি হবে, কার স্টপিং পটেনশিয়াল বেশি, 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কেসে স্টপিং পটেনশিয়াল বেশি, তার মানে 2 নম্বরের ক্ষেত্রে আপতিত বিকিরণের কম্পাঙ্ক বেশি, তার মানে আমি লিখবো কি নিউ 2 এখানে গ্রেটার দেন নিউ 1। তাহলে গ্রাফ কি হবে, এখান থেকে গ্রাফ শুরু হবে এরকম করে যাবে স্যাচুরেশন কারেন্ট, আর এখান থেকে গ্রাফ হবে এখানে যাবে, বাট স্যাচুরেশন কারেন্ট দুজনের সেম হবে, নাকি না? দুজনের স্যাচুরেশন কারেন্ট সেম হবে, বাট কম্পাঙ্ক যদি আলাদা হয় দুজনের স্টপিং পটেনশিয়াল আলাদা আলাদা হবে। গ্রাফ দেখে কি বোঝাচ্ছে, কার স্টপিং পটেনশিয়াল বেশি, 2 নম্বরের, তার মানে 2 নম্বরের ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি। আমি এখানে লিখবো কি এটা হচ্ছে কত নিউ 2, হচ্ছে ধরো নিউ 1, আর 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে আমি বলছি এখানে কম্পাঙ্ক এখানে নিউ 1, এটা হচ্ছে নিউ 2।
যার আপতিত কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভবও বেশি। যার আপতিত কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভবও বেশি। হলো? তাহলে বল, আলোক তড়িৎ ক্রিয়ার সম্পৃক্ত প্রবাহ মাত্রা আপতিত আলোর কম্পাঙ্কের উপরে নাকি তীব্রতার উপর নির্ভর করে? বললাম আলোক তড়িৎ ক্রিয়ার সম্পৃক্ত প্রবাহ মাত্রা আপতিত আলোর কম্পাঙ্কের উপরে নাকি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে? তীব্রতার উপরে। যত তীব্র বেশি হবে তত বেশি কারেন্ট হবে। কারেন্টও তীব্রতার উপর নির্ভর করছে না। বলছি আলোক তড়িৎ ক্রিয়ার সম্পৃক্ত প্রবাহ আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে না তীব্রতার উপরে? তীব্রতার উপরে। স্টপিং পোটেনশিয়াল কার উপর নির্ভর করবে? কম্পাঙ্কের উপর। ঠিক আছে, বেশ হলো। এবারে হেডিং লেখ নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। কিছু সংজ্ঞা লিখে নিচ্ছে। নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। লেখ আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসারকের সাপেক্ষে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসারকের সাপেক্ষে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসারকের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসারকের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে নিঃসারক থেকে নির্গত সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনটিও সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না। সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না। সংগ্রাহক প্লেটে পৌঁছাতে পারে না এবং তার ফলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়। সেই ঋণাত্মক বিভবকে নিবৃত্তি বিভব বলে। ঠিক আছে, অসুবিধা নেই সংজ্ঞা। সেই ঋণাত্মক বিভবকে নিবৃত্তি বিভব বলে। কি বলেছি? যে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসারকের সাপেক্ষে সংগ্রাহককে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে নিঃসারক থেকে নির্গত সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনটিও সংগ্রাহকে পৌঁছাতে পারে না। যদি না পারে তাহলে তার জন্য কি হবে? তড়িৎ প্রবাহ কি হবে? শূন্য হবে এবং তার ফলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়। সেই ঋণাত্মক বিভবকে কি বলবো? না নিবৃত্তি বিভব বলবো। তাহলে এখানে লিখে নিবি ই ভি স্টপিং সমান কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। 7:30 ই ভি স্টপিং সমান কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এবারে বল, এখান থেকে বলে আসছি, দেখ কিছু, এক মিনিট, বইয়ের পেজ নাম্বার খোল।
272 পৃষ্ঠা, পেজ 272 হয়েছে। 272 পেজে কি আছে? আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এবার আমি পড়ছি। দেখ, যেগুলো পড়েছি সেগুলোই লেখা আছে। কি লেখা আছে? প্রথমে 1 নম্বর পয়েন্ট, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক। পড়েছিস? আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক। 2 নম্বর, ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর আদৌ নির্ভরশীল নয়, বরং আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে এদের সর্বোচ্চ বেগ এবং গতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, অসুবিধা নেই। 3 নম্বর, প্রতিটি ধাতুরই একটি প্রারম্ভ কম্পাঙ্ক আছে। এর থেকে কম কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে ফেললে কোনো আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। সাধারণত দৃশ্যমান আলোর হলুদ বর্ণের, দরকার নেই, ছাড়ো, এটা লাগবে না। তারপরে বিভিন্ন ধাতুর জন্য আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন, অবশ্যই বিভিন্ন ধাতুর জন্য আলাদা হচ্ছে। 5, ফটো ইলেকট্রনগুলি ধাতুপৃষ্ঠ থেকে শূন্য ও সর্বোচ্চ গতিবেগের মধ্যবর্তী বিভিন্ন মানের গতিবেগেই নিঃসৃত হতে পারে। বলেছি, শূন্য থেকে সর্বোচ্চ মানের মধ্যে থাকবে। 6 নম্বর, আলোক তড়িৎ নিঃসরণ একটি তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ ধাতুপৃষ্ঠে আলো পড়ার সঙ্গে সঙ্গেই ফটো ইলেকট্রনগুলি বেরোতে থাকে। এই দুই ঘটনার মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই, পড়বে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তারপরে কি? আলোক তড়িৎ ক্রিয়ায় ফটো ইলেকট্রন নিঃসরণের ফলে অবশিষ্ট ধাতুপৃষ্ঠতে সামান্য মাত্রায় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। অবশ্যই এই ধাতুপৃষ্ঠ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, কোনো কিছু থেকে ইলেকট্রন চলে গেলে সে নিজে কি হবে? পজিটিভ। হ্যাঁ। আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, উষ্ণতার উপর নির্ভর করছে না। তারপরে চাইলে আলোক তড়িৎ কোষের সংজ্ঞা পড়তে পারিস। অ্যাকচুয়ালি তড়িৎ কোষ কি করে? কারেন্ট দেয়। আলোক তড়িৎ কোষ মানে কি? আলো ফেলেছি, কারেন্ট পাচ্ছি, এটাই আলোক তড়িৎ কোষ। তারপরে আছে দেখ, আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। আলোর তরঙ্গ তত্ত্ব কেন হচ্ছে কি এই ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করতে পারেনি, সেইগুলো বলা আছে, একবার রিডিং দিতে পারিস। ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটা একবার দেখিস। ঠিক আছে, যে তাৎক্ষণিক ক্রিয়া তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাবে না। কেন? কেন কি? তরঙ্গ এসে কোনো ইলেকট্রনের উপর শক্তি কেন্দ্রীভূত করতে সময় লাগবে। ঠিক আছে, তো তরঙ্গ তত্ত্ব দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে আলোক তড়িৎ ক্রিয়া হতে কিছুটা সময় লাগবে, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া তো তাৎক্ষণিক, তার মানে একে কণা ধরাই ঠিক, তাই না? এই জন্য বিকিরণকে আমরা কণা ধরে করছি। হলো, এবারে ধরো আমি বলছি স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে নিউ এর গ্রাফ করছি আমি, কি হবে তুই নিজে বল। দেখ, স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে নিউ এর গ্রাফ, স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে নিউ এর গ্রাফ ধরো আমি করছি, ভি স্টপিং আর নিউ। দেখ, যে যে গ্রাফ দেখবি যে এদের মধ্যে কোনো ইকুয়েশন আছে, ইকুয়েশন দিয়ে যাওয়া উচিত। বলতো স্টপিং পোটেনশিয়াল আর নিউ এর মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে? অবশ্যই আছে। কি আছে? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কি লিখেছি? এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কে লিখেছি ই ভি স্টপিং সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। আমাকে বল, আগে ক্লিয়ার করে নে এক্স কে আর ওয়াই কে হচ্ছে। ভি স্টপিং হচ্ছে কি? ওয়াই, আর নিউ হচ্ছে কি? এক্স। বল, এখানে ইকুয়েশনে ভি স্টপিং এর পাওয়ার কত আছে? 1, কিছু নেই মানে 1। আর নিউ এর পাওয়ার কত আছে? কিছু নেই মানে 1। তাহলে দুজনের একঘাত হলে লেখচিত্র কি আসবে? সরল রেখা। একজনের একঘাত একজনের দ্বিঘাত হলে অধিবৃত্ত। দুজনের দ্বিঘাত হলে বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। ঠিক আছে, তো এখানে কি আসবে? সরল রেখা আসবে, বুঝে গেছি। ঠিক, সরল রেখা আসবে, বুঝে গেছি। এবারে লেখচিত্র আঁকবো কিভাবে, কি কি দিতে পারে এখানে, কোথায় ছেদ করবে, নতি কত। এক কাজ করি, আমি এখানে লিখে নিই ভি এস সমান এইচ ই বাই নিউ মাইনাস এইচ নিউ নট বাই ই। এবার দেখ, এটা হচ্ছে কি আমার ওয়াই, আর নিউ হচ্ছে কি এক্স। তাহলে এর সঙ্গে যেটা গুণ আছে সে কি? এম। ওয়াই সমান এম এক্স প্লাস সি। সি তাহলে কোনটা? এই পুরোটা।
সি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কোথায় কাট করবে? নেগেটিভ এইখানে কোথাও কাট করবে। ওয়াই অক্ষ কি এটা? ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে এইখানে কোথাও কাট করবে। এই মানটা তাহলে কত? এই মানটা হচ্ছে এইচ নিউ নট বাই ই। ক্লিয়ার? এবারে লেখচিত্রের যে নতি এইচ বাই ই মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এরকম ভাবিস না যে ইলেকট্রনের আধান তো ঋণাত্মক, আমি মান বলছি, ঠিক আছে? পজিটিভ। তাহলে লেখচিত্র হবে কি রকম? এরকম। ক্লিয়ার? তাহলে নতি কত হবে? ভি স্টপিং আর নিউ এর গ্রাফের লেখচিত্র কত হবে? নতি কত হবে? এইচ বাই ই। এই নতি থেকে কি দিয়ে দেবে? যে বলবে যে এই গ্রাফের নতি কত? এইচ বাই ই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আমি যার ভি স্টপিং আর নিউ এর গ্রাফ করি না কেন নতি সবার কনস্ট্যান্ট। কেন? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর ইলেকট্রনের আধান কনস্ট্যান্ট না? আমি সোডিয়ামের করি আর পটাশিয়ামের করি আর যারই করি গ্রাফ, সবার কিন্তু নতি সেম আসবে, একই না? সবার নতি সেম আসবে। এই পয়েন্ট কত হবে বলতে পারবি? এই পয়েন্ট মানে কি বোঝায়? এক্স অক্ষের উপরে বিন্দু, এক্স অক্ষের উপরে ওয়াই কত হয়? 0 হয়। এক্স অক্ষের উপরে ওয়াই 0 হয়, লিখে ফেলো ওয়াই 0 সমান এইচ ই নিউ নট মাইনাস এইচ, সরি, এইচ নিউ নট বাই ই, সমান করে ফেল এইচ ই বাই নিউ সমান এইচ ই বাই নিউ নট। এইচ ই কাটছে, তার মানে এখানে নিউ এর মান কিন্তু নিউ নট হচ্ছে। এটা সূচনা কম্পাঙ্ককে বোঝাচ্ছে, একই না? কোন পয়েন্ট কি করে বুঝবি? এটা এক্স অক্ষের উপরে ওয়াই 0, এটা ওয়াই অক্ষের উপরে এক্স 0। হয়েছে? আমরা এখানে গ্রাফ করছি কিন্তু ইকুয়েশন থেকে, ইকুয়েশন যেরকম আছে সেই অনুযায়ী গ্রাফ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বল, আমি লিখেছি এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে কি হবে? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে না কমে? বাড়ে। ধাতব ধর্ম বাড়ছে এদিকে, ধাতব ধর্ম বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে মানে ইলেকট্রন ছেড়ে দিতে চায় সহজে। ইলেকট্রন যদি সহজে ছেড়ে দিতে চায় তাহলে আমাকে বেশি শক্তি লাগাতে হবে না, নাকি না? বেশি শক্তি লাগাতে হবে না মানে কি? কার্য অপেক্ষক কম। কার্য অপেক্ষক কম মানে কি? সূচনা কম্পাঙ্ক কম। তাহলে ধাতব ধর্ম এদিকে বাড়ছে মানে এদের কার্য অপেক্ষক কম। তার মানে আমি বলতে পারি ফাই ফ্রান্সিয়াম লেস দেন ফাই সিজিয়াম লেস দেন ফাই রুবিডিয়াম, এরকম আছে, লেস দেন ফাই পটাশিয়াম লেস দেন ফাই সোডিয়াম, একই না? ফাই যার কম তার নিউও কম, নিউ নটও কম, একই না? সূচনা কম্পাঙ্কও কম। নিউ নট ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কম হচ্ছে, নিউ নট সোডিয়ামের ক্ষেত্রে বেশি হচ্ছে, মানে কি সূচনা কম্পাঙ্ক সোডিয়ামের ক্ষেত্রে বেশি হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখ, আমি যদি বলি এই গ্রাফ সেম গ্রাফ আছে, সবারই কিন্তু নতি সেম হবে বলেছি। প্রথমে আমি একটা টানলাম এরকম সমান্তরাল করে, কিন্তু এরকম টানছি, তাহলে এখানে তিনটে ধাতুর মধ্যে এটা আমি ধরে বলছি সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম। এদিকে কাকে লিখবো? এদিকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লিখবো নাকি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকম লিখবো? কার নিউ বেশি আগে বল? লিথিয়ামের, তার মানে উপরেরটা ঠিক।
লিথিয়ামের নিউ নট বেশি, নিউ নট লিথিয়ামের বেশি, নিচের দিকেও বেশি কাট করবে। এটা কোথায় আছে? পেজ নাম্বার গ্রাফ 272 পেজে আছে। ওখানে জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম দিয়ে রেখেছে আর কি, যেমন ঠিক আছে না? সবাই কিন্তু সমান্তরাল যাবে, যেই ধাতু হোক না কেন নতি কিন্তু H/E হবে। এই চ্যাপ্টারের লাস্ট গ্রাফ, আর কিছু নেই। এই চ্যাপ্টারের লাস্ট গ্রাফ, ঠিক আছে? লাস্ট গ্রাফ হলে সমস্ত থিওরি কমপ্লিট। এবার যা পারিস অঙ্ক করতে পারিস, বাকি আর কিছু নেই, ঠিক আছে? লাস্ট গ্রাফ করলে চ্যাপ্টার শেষ হচ্ছে, এবং আমরা দু একটা অঙ্ক করবো তারপরে, ঠিক আছে? লাস্ট গ্রাফ তোরা নিজেরা বানিয়ে করতে হবে। লাস্ট গ্রাফ, ঠিক আছে? লাস্ট গ্রাফ হচ্ছে যে সর্বোচ্চ গতিশক্তি এবং নিউ এর গ্রাফ বলেছে, কি হবে? ই ম্যাক্সের সঙ্গে নিউ এর গ্রাফ করতে বলেছে, নিজেদেরকে করতে হবে এটা গ্রাফ। ই ম্যাক্সের সঙ্গে নিউ এর কোনো ইকুয়েশন আছে? আছে। ই ম্যাক্স সমান কত বল? ই ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ওয়াই কে ই ম্যাক্স, ওয়াই হচ্ছে ই ম্যাক্স, এক্স কে নিউ, এক্স হচ্ছে কত? নিউ। তাহলে এম কত? এইচ। এটা তাহলে কত? সি। তার মানে সি নিচের দিকে হচ্ছে, সি হচ্ছে নিচের দিকে। ই ম্যাক্স এবং নিউ এর গ্রাফ, ই ম্যাক্স আর হচ্ছে কি নিউ এর গ্রাফ করছি আমি। তাহলে নিচের দিকে কাট করবে কোথাও, একই না? কোথায় কাট করবে? এইচ নিউ নটে কাজ করবে, একই না? এইচ নিউ নটে কাজ করবে। এরপরে গ্রাফ যাবে এরকম, ঠিক? এরপরে গ্রাফ যাবে এরকম, আর এটা হবে কত? আচ্ছা, নতি কত হবে? নতি হবে এইচ, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক না? এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টে ওয়াই জিরো, এই পয়েন্টে ওয়াই জিরো, মানে এটা জিরো করে দিলে কি হয়ে যাবে? এই পয়েন্টে ওয়াই জিরো, এক্স অক্ষের উপরে পয়েন্ট ওয়াই জিরো, ওয়াই জিরো মানে কি? জিরো সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, তাহলে নিউ সমান নিউ নট। এটাও সূচনা কম্পাঙ্কই বলছে। তবে গ্রাফ তো ঠিক আছে, কিন্তু বল এই গ্রাফের নিচের দিকে কি আসা উচিত? উচিত নয়, কেন কি গতিশক্তি কোনোদিন ঋণাত্মক হয় না, তার মানে এটা আমি টানবই না। বোঝা গেল কিনা? এটা আমি টানবো না, কেন কি গতিশক্তি ঋণাত্মক হয় না। আমি উদাহরণের কিছু অঙ্ক দাগ দিয়ে দিচ্ছি, বাড়িতে করিস এবং ছুটি দিয়ে দিচ্ছি। উদাহরণ 1, 2, উদাহরণ 1, 2, 4, 5, পেজ নাম্বার 276, পেজ নাম্বার 276, উদাহরণ 1, 2, 1, 2, তিনও নিয়ে নে, 1, 2, 3, 4, 5, 6, 6, 7, 8, 9, 12, 13, 12, 13 হয়েছে 19, আর ওদিকে তো সব দাগানোই ছিল, তাই তো? ছিল। আচ্ছা, এখানে যে 281 পেজে যে পদার্থ তরঙ্গের পরীক্ষামূলক অনুশীলন ডেভিসন এবং গার্মার পরীক্ষা, এটা তোদের সিলেবাসে আছে। কি বলেছে একবার আমি পড়ে নিচ্ছি। ডেভিসন গার্মার এক্সপেরিমেন্টাল ডিটেলস শুড বি অমিটেড, মানে ডিটেলসে কিছু করতে হবে না, অনলি কনক্লুশন শুড বি এক্সপ্লেন, মানে কি হচ্ছে লাস্ট বলতে হবে। এটা আমরা দেখবো পরে। তবে অঙ্ক যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালো করে দেখে আসতে হবে। দু একটা অঙ্ক কি করাবো? কি চাস? দু একটা অঙ্ক করাবো? কটা বাজে? 7টা বাজে। একটা দুটো অঙ্ক করে দিই, ঠিক আছে?
একটা দুটো অঙ্ক করে দিচ্ছি। কোশ্চেন যেটা হলো লাস্ট থেকে নিই, সব থেকে বেটার হয়। প্রথম এটাই করে চলো, লাস্ট একদম 279 পেজের 19-এর কোশ্চেন। 279 পেজ, কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে, চ্যাপ্টার কমপ্লিট, একদম ফুল ডিটেলসে যাকে বলা যায় হয়ে গেছে, কোনো কিছু পার্ট বাকি নেই। 19-এর কোশ্চেন বলেছে কি, কোশ্চেন ভালো করে পড়, বোঝ কি বলছে দেখ। বলছে একটি আলোক সংবেদী ধাতু পৃষ্ঠে ল্যামডা ও λ/2 তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ফেলা হলো। ঠিক আছে, আমি এরকম দিচ্ছি দেখ। প্রথম ক্ষেত্রে কত ল্যামডা, প্রথম ক্ষেত্রে কত ল্যামডা, পরের বারে কত λ/2। দুটো কন্ডিশন, প্রথমবারে ল্যামডা এবং পরের বারে কত নিয়েছে λ/2। হলো, বেশ হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে ধাতুপৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রে নির্গত প্রথম ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হয়। আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে ই। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে ই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না প্রথম ক্ষেত্রে 3 গুণ মানে 3e। বেশ, 3 ডেটা এরকম লিখছি। প্রথম ক্ষেত্রে আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, দ্বিতীয় ক্ষেত্রে λ/2, প্রথম ক্ষেত্রে গতিশক্তি ই, দ্বিতীয় ক্ষেত্রে তার 3 গুণ। এটা হলো। তবে ধাতুর কার্য অপেক্ষকের মান মানে ফাই জিজ্ঞেস করছে। শোন, বইতে যা করেছে করুক, তুই নিজে ভাবার চেষ্টা কর। প্রথমে ফান্ডামেন্টাল আমি কি লিখবো, ইকুয়েশন লেখার চেষ্টা করব, তাই না? প্রথম ক্ষেত্রে কি লেখা যাবে বল, প্রথম ক্ষেত্রে কি লেখা যাবে, ই সমান এইচ নিউ মাইনাস ফাই, হ্যাঁ কি না, এইচ নিউ বাই ফাই। তবে একে আমি কি লিখবো, এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই, হ্যাঁ কি না। গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি সমান আপতিত বিকিরণের শক্তি মাইনাস কার্য অপেক্ষক। দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যাবে, 3e সমান কি লিখবো, এইচ সি, তবে আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত বল, λ/2, বাট ধাতুর কার্য অপেক্ষক তো সেমই আছে। সহজ করে অঙ্ক বোঝার চেষ্টা করো, হয়েছে। আমাকে ফাই চাইছে, আমি বেশিরভাগ জিনিস কাটতে চাই, কি করব, ভাগ করে দেবো, দুটো ইকুয়েশনকে ভাগ করে দিলাম। ঠিক আছে, 3e/e সমান একে লিখবো কত, 2hc/λ মাইনাস ফাই, আর ওকে কি লিখবো, hc/λ মাইনাস ফাই, নাকি না। ই ই কেটে যাবে, এ পুরো 3-এর সাথে গুণ কর, 3hc/λ মাইনাস 3 ফাই সমান 2hc/λ মাইনাস ফাই। আমাকে ফাই বলেছে, তাহলে ফাই এক সাইড আর এগুলো এক সাইড, তাহলে কি হবে, 3hc/λ মাইনাস 2hc/λ সমান ওদিকে যাবে প্লাস 3 পাই হয়ে যাবে, মাইনাস ফাই মানে 2 ফাই হবে ওদিকে। এ কত যাবে, 3hc/λ থেকে 2hc/λ মানে কি, hc/λ, তাহলে কি হচ্ছে, hc/λ সমান 2 ফাই। তাহলে ফাই সমান কত হচ্ছে, দেখা যাচ্ছে ফাই সমান হবে কত, hc/2λ। তাহলে ফাই হবে কত, hc/2λ অ্যান্সার। বোঝা গেল কিনা বল, ইজি আছে, করা যাবে, করা যাবে। ঠিক আছে, চলো এখানেই ছুটি, বাকি কোশ্চেন বাড়িতে করবে। চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, যে যে অঙ্ক দিয়েছি, হটস দিয়েছি, পুরো ক্লিয়ার কর। এই চ্যাপ্টারতে শুধু এই চ্যাপ্টারে আছে 4 মার্কস। তাহলে নেক্সট ডেটে হবে পরমাণু চ্যাপ্টার শুরু। পদার্থ তরঙ্গের হচ্ছে একটা মানে ওই এক্সপেরিমেন্টটা একটু বলবো, দিয়ে ওকে রিলেট করে আমরা বোরের তত্ত্বতে সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক আছে।